এখন আমরা যে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা করছিলাম তার নেক্সট যে অঙ্কগুলো আছে আমাদের এক্সারসাইজে সেই অঙ্কগুলো দেখব যে কীভাবে তাদেরকে সলিউশন করতে হয়। ঠিক আছে, তো দেখো 6 দাগে যে প্রবলেমটা দিয়েছে সেটা কি বলেছে, বলছে রাইট দ্য রেশিও ইন দিয়ার সিম্পলেস্ট ফর্ম। তাহলে এখানে যে রেশিওগুলো আছে না সেই রেশিওগুলো তোমাকে সিম্পলেস্ট ফর্ম বানাতে হবে। ঠিক আছে, এবারে সিম্পলেস্ট ফর্ম বা কাটাকাটি বা লিস্ট ফ্র্যাকশানে কনভার্ট করা আমরা শিখে এসেছি, ফ্র্যাকশানে কী করে করতে হয়। এখানে সেম প্রসিডিওরে করতে হবে, কারণ তোমাকে আমি বলেছিলাম রেশিও ইজ নাথিং বাট কি তোমার ফ্র্যাকশন। আর রেশিওর ক্ষেত্রে আরেকটা জিনিস নিশ্চয়ই তুমি জানো যে রেশিও কী হতে হবে, সেম ইউনিটের হতে হবে। অর্থাৎ ওয়েট থাকলে ওয়েট, মানে ওয়েটটা যদি গ্রামে লেখা থাকে এরও গ্রাম, সেম ইউনিটের হতে হবে, তবে আমরা সেই দুটো টার্মের কি রেশিও বার করতে পারি। তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে কি, এটা রুপিসে দেওয়া আছে তাই না, 3.20 রুপিসে, আর 60টাকে কি দেওয়া আছে, পয়সাতে দেওয়া আছে। তাহলে আমাকে এটা দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা ইউনিট, টাকার ইউনিট, মানির ইউনিট, বাট দুটো আলাদা আলাদা তাই না। তাহলে আমাকে কি করতে হবে, এই দুটোকে সেম ইউনিটে কনভার্ট করে নিতে হবে, দেন তারপর আমি রেশিও করতে পারি। ঠিক, আর প্রথমে যেটা লেখা থাকবে বলেছিলাম, প্রথমে যেটা লেখা থাকবে সেটাকে কি বলা হবে, অ্যান্টিসিডেন্ট, আর সেকেন্ডে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে কনসিকুয়েন্ট, মনে থাকবে, বা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। ঠিক আছে, আর যদি আমি ফ্র্যাকশন নিয়মে করি তাহলে ওপরে কোনটা বসবে, অ্যান্টিসিডেন্ট, আর নিচে যেটা বসবে কি, কনসিকুয়েন্ট। রাইট, তা চলো আগে আমরা কনভার্ট করে নিই, দেন আমরা লিস্ট ফ্র্যাকশনে কেউ কাটাকাটি করতে হচ্ছে সেটা দেখে নিই। তাহলে দেখো, তাহলে 3.20 এই যে রুপিসটা আছে না, এটাকে আমরা কিসে কনভার্ট করে নেবো, পয়সাতে, কারণ 60টা পয়সা আছে, পয়সাতেই থাক। যত তুমি পয়সাকে টাকাতেও কনভার্ট করতে পারতো, অসুবিধা কিছু ছিল না, বাট সেখানে পয়েন্টের ঝামেলা আসতো, তো আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ 1 রুপিস মানে হচ্ছে 100 পয়সা, 1 রুপিস মানে 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে এত রুপিস সমান কত পয়সা, তাহলে এত রুপিস ইন্টু 100, 3.20 গুণিত 100 পয়সা। ঠিক, বুঝতে পেরেছি নিশ্চয়ই, বেশ। এখন দেখো এটার পয়েন্টটা তুলতে পারি বা কাটা গুণটা তুমি গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা তুমি এখানে পয়েন্ট তুলেও কাজ করতে পারো। জানো তো এইখানে পয়েন্ট উঠলে কি নিচে 1 হবে পয়েন্টের জন্য, আর পয়েন্টের পরে কটা ঘর রয়েছে, দেখো 2টো ঘর রয়েছে, সেই জন্য 2টো জিরো। ঠিক, পয়েন্টের পরে যটা সংখ্যা থাকে তটা জিরো পায়। গণিতে কি 100 যেমন আছে তেমন থাকলো, এর নিচে কিছু না, মানে 1 আছে। বারবার কেন দাদা এখানে পয়েন্ট তুলে কেন করছো, এখানে সিম্পল গুণটা তো রাফে করেই নিতে পারতো, অসুবিধা কী হতো, কিচ্ছু অসুবিধা নেই, উত্তর তোমার সেমই বেরোতো, একই বেরোতো, কোনো চাপের কিছু ছিল না, তুমি ওইভাবে করতে পারো ডেসিমিলের গুণ আকারে করে। কিন্তু এরকমভাবে করাচ্ছি এই কারণে, কারণ এই জাতীয় জিনিসগুলো এরকম কাটাকাটি করা ওপর নিচে, এগুলো তোমাকে হ্যাবিচুয়াল হতে হবে। ঠিক আছে, যতটা পারবে এরকম প্র্যাকটিসে করার চেষ্টা করবে, কারণ এখানে অঙ্কগুলো এরকম মেথডই আছে, ফ্র্যাকশন নিয়মই করতে হবে। রেশিও ইজ নাথিং বাট কি, ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে দেখো 100 কেটে গেল, উপরে একটা টার্ম নিচে একটা টার্ম, তাহলে উপরে কত পড়ে হলো 320/1, 320 বা 320 পয়সা হয়েছে। তাহলে এখন কনভার্টটা হয়ে গেছে, এবার চলো আমাদের কি কাটাকাটি করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে কাজ। তাহলে রেশিও বার করতে গেলে আমাকে জানি ফ্র্যাকশন নিয়মে করতে হবে। তাহলে এখন দেখো 2 এর সামনে যেটা লেখা থাকবে, প্রথমে যেটা লেখা থাকবে সেটা অ্যান্টিসিডেন্ট, তাহলে 3.20 কি তোমার রুপিস, তো সেটার মান কত বেরিয়েছে, পয়সা, দুটোতেই আমাকে সেম ইউনিটে করতে হবে। রেশিও বার করতে গেলে সেম ইউনিটে কনভার্ট করে নিয়ে করতে হবে। আর এটা কত, 60 পয়সা, 60 পয়সা লিখে দেবো। মনে রাখবে এই টুটার সামনে যেটা লেখা থাকবে সেটা অ্যান্টিসিডেন্ট, পরেরটা হচ্ছে কনসিকুয়েন্ট, তাহলে উপরে বসবে, 2 এর সামনে যেটা লেখা আছে সেটা উপরে, 2 এর পরে যেটা লেখা আছে সেটা নিচে। বেশ, তাহলে পয়সা পয়সা কেটে গেল, দেখো 0 0 কেটে গেল, 10 দিয়ে একবারে ভাগ করে দিলাম। ঠিক আছে, তো নেক্সট কি, দেখো 2 3 6, 2 16 32, তাহলে এলো কত আমাদের 16/3, এটা আর কাটাকাটি হবে না, তাহলে 16:3 হয়ে গেল। তাহলে এটার উত্তর কত হবে, 16:3। দেখো বুঝতে পারলে কি, নিশ্চয়ই পেরেছো, চলো পরেরটা করি। দেখো এখানে কি দিয়েছে, তাহলে এখানে বলেছে কত, 6 মিটার 40 সেন্টিমিটার টু 4 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এখানে বুঝতে পারছি এটাও কি মিক্সড একটা ইউনিটে দিয়েছে, এটাও একটা মিক্স ইউনিটে আছে, তাহলে এদেরকে সবাই কি সেম ইউনিটে কনভার্ট করে নিতে হবে। তো চলো আমি সব থেকে ছোটো ইউনিট যেটা সেন্টিমিটার সেটাতেই কনভার্ট করে নিই সবাই কি। তাহলে 6 মিটার 40 সেন্টিমিটার, নিশ্চয়ই এই কনভার্টিংটা তোমাদের মনে আছে, তোমাদেরকে শেখানো হয়েছিল তাই না, খুব ভালো করে, এবং প্রচুর প্র্যাকটিস করেছিলাম। বা যদি ভুলে যেয়ে থাকো আমি একবার কি তোমাদেরকে সেই মেথডটা অ্যাপ্লাই করে করা দেখিয়ে দেবো, চলো দেখিয়ে দিই তাহলে। তাহলে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই না। বেশ, এখানে কি আছে, মিটার আছে, তাহলে সবার নিচে এম দিয়ে দাও, মানে মিটার নিয়েছি এখানে, তাই
বোঝা গেছে? বেশ, তাহলে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, বলো 40টা সেন্টিমিটারই আছে, তাহলে ওকে তো কনভার্ট করে লাভ নেই, ও তো অলরেডি হয়ে আছে সেন্টিমিটারে, আর আমার কি 6টা মিটার হয়ে আছে, তাহলে প্রথমে কি ডিজিটটা বসাবো 6, ওর কোনো পরিবর্তন হবে না, তাই তো? বেশ, 6 নেক্সট কি মাল্টিপ্লাই হবে, ব্র্যাকেট ওপেন করে, মনে করছো তো? দেখো ভালো করে, ব্র্যাকেট ওপেন করলাম, যে ডিজিটটা লেখা দেবে সেই ডিজিটটা আগে লিখবো, তাই না? বেশ, এবারে মিটার থেকে কোথায় যেতে হবে? সেন্টিমিটার। মিটার থেকে কোথায় যেতে হবে? সেন্টিমিটারে। বেশ, তো নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি মানে কি হবে? মাল্টিপ্লাই হবে, নিচের দিকে নামা মানে মাল্টিপ্লাই। মিটার, মিটার বলে যে ইউনিটটা দেওয়া আছে তার জন্য আমরা কি পাবো? অলওয়েজ 1 পাবো, ঠিক? তারপরে কটা ঘর? 2টো ঘর, তাহলে 2টো ঘরের জন্য 2টো জিরো, বুঝেছো? 2টো ঘরের জন্য 2টো জিরো, যে কটা দেওয়া থাকে অর্থাৎ মিটার দেওয়া আছে তার ঘরের জন্য 1, ঠিক আছে? হয়েছে নিশ্চয়? বেশ, এবার কি? এবার দেখতে পাচ্ছ 40টা সেন্টিমিটার আছে, এটা তো সেন্টিমিটার কনভার্ট হয়েই গেল, ঠিক আছে? এর সাথে আমরা কি করব? 40টাকে যোগ করে দেবো, দি টোটাল সেন্টিমিটার। তাহলে এটা গুণ করবো, তার সাথে যা বেরোবে 40টাকে যোগ করে দেবো, কারণ 40টা সেন্টিমিটারই আছে, তাহলে ওকে তো পরিবর্তন করলাম না, আমরা সেন্টিমিটারই তো আসছি, তাহলে 66 মিটার ছিল সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? বেশ, তাহলে এটা কত হবে বলো? 600 প্লাস 40 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 640 সেন্টিমিটার, বুঝতে পেরেছ? বেশ, এবার দেখো এখানে কত আছে? 4 মিটার, 4 মিটার 80 সেন্টিমিটার, তাহলে বলো ব্র্যাকেট ওপেন করলাম, ডিজিট কত আছে? 4 লিখলাম, মিটারের জন্য যেহেতু মিটার থেকে সেন্টিমিটারে আসছি তার জন্য কি মাল্টিপ্লাই হবে, নিচের দিকে নামছি, মিটার ঘর দেওয়া আছে তার জন্য 1 পাবো, আর তারপরে কটা ঘর? 2টো ঘর, তাহলে 2টো জিরো, আর 80টা তো সেন্টিমিটারই আছে দাদা, আমরা সেন্টিমিটারই আসছি, তাহলে চাপ নাই, তাহলে ওটাকে অ্যাড করে দেবো, যেটা ওই ইউনিট সেম ইউনিটে কনভার্ট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 400 প্লাস 80 সেন্টিমিটার, তাহলে এটা 480 সেন্টিমিটার, বুঝতে পেরেছি নিশ্চয়? ঠিক আছে, এরপরে কি কোনটা বাই কোনটা দেওয়া আছে না? এইটা 2 এর আগে এটা লেখা আছে, তাহলে এটা অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে কনসিকুয়েন্ট, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, তাহলে ফ্র্যাকশনে নিশ্চয় আমার ওপরে কি হবে বলো? ওপরটা কি হবে? প্রথমে এই টার্মটা 640, 640 সেন্টিমিটার, আর নিচে কোনটা হবে? 480 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলাম, 10 দিয়ে কাটাকাটি করে দাও, ওপর নিচে দুজনেরই শূন্য রয়েছে না লাস্টে, তাহলে 10 দ্বারা আগে ইয়েটা করে দাও, কাটাকাটি করে দাও, তাহলে কেটে দিলাম 10 দ্বারা, তাহলে এটা হলো 64 আর এটা হলো কত? 48, এবার 2 দ্বারা কাটাকাটি করো, 2 3 6, 2 4 8, মানে 2 দুগুণে 4 আর কি, 2 দুগুণে 4, 2 4 8, ঠিক আছে? 2 দিয়ে কাটো, 2 16 32, 2 12, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, তাহলে কত হচ্ছে? 4/3, তার মানে আসছে তোমার 4:3, বুঝতে পেরেছ? বেশ, চলো পরেরটা করি। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটা হয়ে গেল, তাহলে 3 আওয়ার 20 মিনিটস আছে, কত আছে? 3 আওয়ার 20 মিনিট, ঠিক আছে? 2 কত? 1 আওয়ার 40 মিনিট, তাহলে বুঝতেই পারছি এটাও কি টাইমের রেসপেক্টে দেওয়া আছে, কিন্তু কি আলাদা ইউনিটে দেওয়া আছে, একটা আওয়ার একটা মিনিটে, তাহলে আমরা চলো কনভার্ট করে নিই আগে, সব কটাকে মিনিটে কনভার্ট করে নিই, ঠিক আছে? তাহলে আমরা জানি নিশ্চয়ই যে 1 আওয়ার হচ্ছে মানে কত? 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে তোমার 60 সেকেন্ড, বেশ, এইগুলো আমরা জানি, আমাদের এখানে কি আওয়ার আর মিনিটের মধ্যে ক্যালকুলেশন বলেছে, তো সেকেন্ড আমাদের লাগছে না, ঠিক আছে? তাহলে 3 আওয়ার, বলো মিনিট 20টা কি মিনিটই তো আছে, তাহলে ওকে নিয়ে তো চাপ নেই, আমি তো মিনিটই আসছি, তাহলে 3 আওয়ারটাকে কি আমার মিনিটে কনভার্ট করে দিলেই হয়ে গেল। এবার আওয়ার থেকে মিনিটে যেতে গেলে কি 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 3 আওয়ার্স মানে 3 গুণিত 60 মিনিট, হ্যাঁ কি না? 1 ঘন্টার মান যদি 60 মিনিট হয় তাহলে 3 ঘন্টার মান কত হবে? বেশি হবে তো, তাহলে 3 গণিত কত? 60 মিনিট, মানে 60 দ্বারা গুণ, তবেই তো মিনিটে হয়ে যাবে, হ্যাঁ, তাহলে 3 গণিত 60 হয়ে গেল, যেটা পেলাম। দাদা ব্র্যাকেটটা এখনই অফ করে দিও না, এখানে 20 মিনিট আছে, সেই 20কে একবারে লিখে দাও, দি টোটালটা মিনিটে এসে গেল, কারণ 20 তো মিনিটই আছে, তাহলে এটা গুণ করার পর তুমি মিনিটই পেয়ে যাবে, তার সাথে 20 গুণ করে যোগ করে দিও, কারণ ওটা মিনিটই আছে, বুঝতে পেরেছো না পারোনি? অবশ্যই পেরেছো। তাহলে এটা কত হলো? 318, 180 প্লাস কত? 20 মিনিট হলো, তাহলে এটা 0, 8 আর 2 10, 0 হাতে থাকে 1, 200 মিনিট হয়েছে, ঠিক আছে? নেক্সট এটা কত আছে বলো? 4 বলছি 1 আওয়ার 40 মিনিট, নেক্সট হচ্ছে এটা, তাহলে বলো 1 ডিজিট বসে গেল ব্র্যাকেট ওপেন করে, সেম নিয়ম প্রতিটার ক্ষেত্রে, সেম নিয়ম, মানে রুলসের কোনো পরিবর্তন হবে না, একবার একটা ফান্ডা তুমি ব্রেনে নিয়ে নিলে না, পরেগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে 1 এর সাথে কত গুণ করবো? 60, কারণ কি হাওয়ারটাকে মিনিটে নিয়ে যেতে হবে, 40টা মিনিটই আছে, তাহলে 40টাকে যোগ করে দেবো, দি টোটাল ব্র্যাকেট ক্লোজ করে মিনিট লিখে দিলাম,
খুব ভালো কথা। তাহলে 60 + 40 মিনিট, তাহলে এটা কত হলো তোমার 100 মিনিট। ঠিক আছে, এবার চলো রেশিও করে দিই। সিম্পলেস্ট ফর্ম বলেছে, তার মানে কি কাটাকাটি করে আমাকে রেশিওটা বার করতে হবে। তাহলে এই জায়গাটা একটু মুছছি। দেখো তাহলে 2 বলেছে, তাহলে 2 এর আগে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে কনসিকুয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। ঠিক আছে, তো ফার্স্ট টার্ম কি ওপরে বসবে, তাহলে 3 আওয়ার 20 মিনিটটার মান কত 200 মিনিট, আর 1 আওয়ার 40 মিনিটটার মান কত না 100 মিনিট, 100 মিনিট। তাহলে মিনিট মিনিট কেটে দাও, 100 দিয়ে, এই 100 দিয়ে, হ্যাঁ 100 দিয়ে ভাগ করে দাও, অথবা কি 10 দিয়ে ভাগ করো। তো 10 দিয়ে ভাগ করলে এটা হবে 10, এটা হবে কত 20, আবার 10 দিয়ে ভাগ করো 1, এটা হবে 2, তাহলে হচ্ছে 2/1, মানে 2:1। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সিম্পলেস্ট ফর্ম তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাকে কি আলাদা আলাদা মান দিয়ে দেবে, সেই মানগুলোকে তুমি এক ইউনিটে কনভার্ট করে তারপর কাজ করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো পরেরটাই যাই। দেখো এখন 7 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে অফ দ্য 550 পিপল লিভিং ইন এ হাউসিং সোসাইটি। তাহলে একটা হাউসিং সোসাইটি আছে, যেগুলো কমপ্লেক্স বলি, সেখানে 550 পিপল আছে। ঠিক আছে, একটা বিল্ডিংয়ে 300 আর মেলস, যাদের মধ্যে 300 কি 550-র মধ্যে 300 মেল ছেলে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ফিমেলস, তাহলে কতগুলো ফিমেলস আছে, মেয়ে কতগুলো আছে, 2 মেলস ইন দ্য সোসাইটি। এখন আমাকে কি বলেছে টোটাল পিপল কত 550 পিপল। ঠিক আছে, তার মধ্যে মেল কত 300, তাহলে ওই 550 থেকে 300 যদি আমি মাইনাস করি, তাহলে যে নাম্বারটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার ফিমেল, কারণ মেল আর ফিমেল মিলিয়ে কি ওই টোটাল নাম্বারটা তৈরি করেছে 550। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে লিখবে টোটাল পিপল কত 550। ঠিক, তার মধ্যে বলো মেল কত না মেলস, এখানে নিবে নাম্বার অফ মেল হচ্ছে তোমার 300, তাহলে নাম্বার অফ মেল হচ্ছে তোমার 300। তাহলে ফিমেল কত, দ্য নাম্বার অফ ফিমেল, বলো না টোটাল নাম্বার কত 550 পিপল, তার মধ্যে থেকে 300 কি করবে মাইনাস করে দেবে, যেটাই পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ফিমেলসের সংখ্যা। তাহলে ফিমেলস কত 0, তারপরে কত 5, 250, তাহলে 250 কত আছে আমাদের ফিমেল আছে। এখন আমাদের রেশিও কী বার করতে দিয়েছে ফিমেলস টু মেলস, তাহলে 2 এর সামনে যেটা লেখা থাকবে সেটা অ্যান্টিসিডেন্ট, 2 এর পরে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে কনসিকুয়েন্ট বা ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। তাহলে রেশিও, এখানে লিখবে রেশিও অফ ফিমেল টু মেল সমান দাগ, ফিমেল বলে ফিমেলটা উপরে, তাহলে ফিমেলের নাম্বারটা কত 250, একদম কারেক্ট। তারপরে কত মেল বলেছে, মেলের নাম্বারটা কত 300, ওটা তো অঙ্কে বলেই দিয়েছে 300, 10 দ্বারা কাটাকাটি করে দাও, সবারই লাস্টে 0 আছে, 10 দ্বারা তুমি কাটাকাটি হামেশাই করতে পারো। তাহলে এটা কত 30 হলো, এটা কত 25 হলো। ঠিক আছে, 10 দ্বারা কাটাকাটি করলে মানে ভাগ করছো, ডিভিশন করছো আর কি। বেশ, 5 দ্বারা করো এবার, 5 5 25, 5 6 30, তাহলে 5/6, আর তো কাটাকাটি হবে না। বেশ, তাহলে কত হলো 5/6। দেখো বুঝতে পারলে কিনা, নিশ্চয়ই পেরেছো। চলো পরেরটা করি। এখন 7 থেকে বি নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে শঙ্করস মান্থলি ইনকাম ইজ 12,000। তাহলে শঙ্কর বলে এক ব্যক্তি কত মাসে 12,000 টাকা ইনকাম করে, অ্যান্ড হিজ মান্থলি এক্সপেন্ডিচার, সে ওই মাসে খরচা কত করে, এক্সপেন্ডিচার মানে স্পেন্ডিং, কত খরচা করছে সে, তাহলে এক্সপেন্ডিচার ইজ RS 10,500। তাহলে 10,500 সে কী খরচা করে, তাহলে ইনকাম কত করে 12,000-এর মতো, আর খরচা করে 10,500 বা 10,500 টাকা। ফাইন্ড দ্য রেশিও অফ হিজ মান্থলি ইনকাম, তাহলে তার প্রতি মাসে সেভিং কত হচ্ছে, মান্থলি ইনকামের সেভিংসটা কত হচ্ছে না। এখন কি বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ হিজ মান্থলি ইনকাম টু হিজ মান্থলি সেভিং, তাহলে তার খরচা করার পর যে টাকাটা পড়ে থাকছে, সে 12,000 টাকা ইনকাম করছে, 10,000 টাকা খরচা করে দিচ্ছে, তাহলে বাকি যে টাকাটা পড়ে রয়েছে অর্থাৎ 2,000 টাকাটা যেটা পড়ে রয়েছে সেই টাকাটা কি তার সেভিংস, হ্যাঁ কি না বলো। আর আমাকে রেশিও কত বার করতে হবে না মান্থলি ইনকামের সাথে মান্থলি সেভিং, এই দুটো বার করতে হবে। ঠিক আছে, তাহলে মান্থলি ইনকাম ওপরে হবে, মান্থলি সেভিং নিচে হবে। ঠিক আছে, বেশ, তো টোটাল ইনকাম কত 12,000, তাই তো 12,000। ওকে, বেশ, এক্সপেন্ডিচার কত, মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 10,500। ওকে, তাহলে সেভিংস কত
না দাদা, টোটাল ইনকাম থেকে তুমি ইয়েটা বাদ দিয়ে দাও, এক্সপেন্ডিচারটা, খরচের টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে যেটাই পড়ে থাকবে সেটাই কি, তো সেভিংসের টাকা। তাহলে রইল কত, 0051, ঠিক আছে। তাহলে 1500 টাকা পড়ে রয়েছে। এই 1500 টাকাটা কি, তার সেভিংস। এখন আমাকে রেশিও বার করতে হবে। কি রেশিও, কি বলেছে, রেশিও অফ হিজ মান্থলি ইনকাম টু হিজ মান্থলি সেভিংস, ঠিক আছে। তাহলে 2 এর আগে মান্থলি ইনকাম লেখা আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, 2 এর পরে মান্থলি সেভিংস লেখা আছে, এটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট। তাহলে রেশিও অফ হিজ মান্থলি ইনকাম অ্যান্ড মান্থলি কত সেভিংস, ঠিক আছে। তাহলে মান্থলি ইনকাম বলো কত, মান্থলি ইনকাম হচ্ছে তোমার 12,000, তাহলে 12,000 এখানে লিখলে। মান্থলি সেভিং কত, এত, তাহলে 1500, ঠিক আছে। এবারে এখানে একদম ডাইরেক্ট কি 10 দ্বারা বা তুমি একদম 100 দ্বারা কি ডিভাইড করে দিতে পারো, কারণ দুটো শূন্য থাকলে 100 দ্বারা লাস্টে, আর যদি একটা শূন্য থাকে তাহলে 10 দ্বারা ভাগ করলেই মিলে যাবে, ঠিক আছে। তো কাটো, তাহলে আমি একদম ডাইরেক্ট 100 দিয়ে কেটে দিলাম, এটাকেও 100 দিয়ে ভাগ করলাম, এটাকেও 100 দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করছি না। তাহলে 120 আর এখানে হলো 15, ঠিক। এবারে 5 দ্বারা কাটাকাটি হয়ে যাবে, দেখো। তাহলে 5 3 15, এটা কত, 5 2 হচ্ছে 10, ঠিক আছে। 5 2 10, 5 4 20, 24, 3 1 3, 3 8 24, তাহলে হচ্ছে 8/1, দ্যাট ইজ 8:1। এই যে বাই দাগটা কনভার্ট হয়ে গেলো ইস্টুতে। দেখো বুঝতে পেরেছো কিনা, খুব ইজি না। এখন আমাদের 8 নাম্বার প্রবলেমটা কি বলেছে, দেখো এই অঙ্কগুলো 8-এর দাগের অঙ্কগুলো 7-এর দাগের অঙ্কর মতনই। তো ভিডিওটা পজ করে তুমি আগে করে নাও, তারপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে, দেখবে হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে তোমার একবার প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, অফ দ্য 50 স্টুডেন্ট ইন ক্লাস 30 আর বয়েজ, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্টুডেন্টস টু দ্য নাম্বার অফ গার্লস, ঠিক আছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত বলেছে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে আমাদের 50, 50টা স্টুডেন্ট আছে ক্লাসে টোটাল, তার মধ্যে 30 আর বয়েজ, 30 জন কি আছে, বয়েজ আছে, তাহলে 20 জন আমি নিশ্চয়ই কি গার্লস আছে। বুঝতে পারলে না, পারলে না, কারণ ওই 50-র মধ্যে কি গার্লস আর বয়েজ দুজনেই আছে, স্কুলে দুজনেই পড়ছে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ স্টুডেন্টস টু দ্য নাম্বার অফ গার্লস, তাহলে গার্লসের নাম্বারটা আগে বার করে নিই। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 50, বয়েজ নাম্বার অফ বয়েজ কত আছে না তোমার 30, নাম্বার অফ বয়েজ 30, তাহলে দ্য নাম্বার অফ গার্লস কত, 50 মাইনাস 30, দ্যাট ইজ 20, 20 হচ্ছে গার্লসের নাম্বার, ঠিক আছে। ওকে, এখন রেশিও কি বলেছে, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ স্টুডেন্টস টু দ্য নাম্বার অফ গার্লস, স্টুডেন্টস টু দ্য নাম্বার অফ গার্ল। তাহলে 2 এর সামনে যেটা লেখা আছে সেটা অ্যান্টিসিডেন্ট, 2 এর পেছনে যেটা লেখা আছে সেটা হচ্ছে কনসিকুয়েন্ট। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তাহলে রেশিও অফ স্টুডেন্টস অ্যান্ড গার্লস কত বলো, স্টুডেন্টসটা সামনে লেখা আছে তার মানে কি এটা অ্যান্টিসিডেন্ট ওপরে হবে, আর গার্লসটা কি সেকেন্ডে লেখা আছে তাহলে এটা কি নিচে হবে। তাহলে বলো স্টুডেন্টস কত, নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 50, আর গার্লসের নাম্বারটা কত, গার্লসের নাম্বারটা হচ্ছে 20, হয়ে গেল। 10 দ্বারা ডিভাইড করে দাও, কাটাকাটি করে দাও, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে 5:2। ওকে, চলো এবার আমরা বি নাম্বারটা করি, দেখি বি এরটা। কিরণ অ্যান্ড সাবানা টুগেদার স্পেন্ড Rs 280, মানে 280 টাকা খরচা করে কিরণ আর সাবানা মিলে, ঠিক আছে। ইফ কিরণ স্পেন্ড Rs 210, যদি কিরণ 210 টাকা খরচা করে দেয় 210, দেন ফাইন্ড দ্য রেশিও অফ সাবানা এক্সপেন্ডিচার টু দ্য টোটাল এক্সপেন্ডিচার। তাহলে টোটাল এক্সপেন্ডিচারের সাপেক্ষে সাবানা কত খরচা করেছে সেটা বার করতে হবে। তাহলে টোটাল টাকা হচ্ছে কত, 280, তার মধ্যে কিরণই খরচা করে দিয়েছে কত, 210। তাহলে 280 টোটাল টাকা থেকে আমি যদি 210টা বিয়োগ করি, মানে কিরণ যেটা খরচা করেছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে বাকির খরচা অ্যামাউন্টটা কে করেছে, সাবানা করেছে। তাহলে সাবানার এক্সপেন্ডিচারটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বলো, বোঝা গেছে নিশ্চয়ই। বেশ, তাহলে লেখো টোটাল কত এক্সপেন্ডিচার কত, এটা আমি আর পুরো লিখলাম না, তোমরা লিখবে এক্সপেন্ডিচার 280, টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে এটা, ঠিক আছে। কিরণ কত করেছে, কিরণ এক্সপেন্ডিচার হচ্ছে কত 210, কি করেছে সাবানা, তাহলে সাবানা এক্সপেন্ডিচার হচ্ছে কত না 280 টোটাল টাকা,
তার মধ্যে থেকে কিরণ ইকার খরচা করেছে 2010 টাকা, তাহলে সেটা বিয়োগ করে দিলাম। বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি সাবানার এক্সপেন্ডিচার, এটা হচ্ছে কত 70 রুপিস। ওকে বেশ, এবারে কি বলেছে রেশিও কি কার রেসপেক্টে বলেছে, ফাইন দ্য রেশিও সাবানার এক্সপেন্ডিচার, তাহলে সাবানার এক্সপেন্ডিচার এটা প্রথমে আছে, তাহলে এটা অ্যান্টিসিডেন্ট, আর টোটাল এক্সপেন্ডিচার এটা দ্বিতীয়তে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট। তাহলে রেশিও, ঠিক আছে, রেশিও সমান কত বলো, সাবানার এক্সপেন্ডিচার কত 70, টোটাল এক্সপেন্ডিচার কত 280। 10 দ্বারা দুজনের নিচে জিরো আছে, 70 পাশেও জিরো আছে, 280 পাশেও জিরো আছে, তাহলে দুজনকে কি 10 দ্বারা কেটে দাও, 10 দ্বারা একবারে ভাগ করে দাও, তাহলে এটা কত পড়বে 7, 10 দিয়ে ভাগ করলে 7×10=70, আর এটাকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 280। বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, তো তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এরকম অঙ্কগুলো যখনই বলছি 10 দ্বারা 100 দ্বারা ভাগ করে দাও, তার মানে কী হচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে না খালি, বাকি সেটাই তো উত্তর হচ্ছে। তো তুমি এটাও করতে পারো, ভালো করে মনে করে দেখো, ধরো এরকম রয়েছে 280, এটা রয়েছে, এখানে একটা শূন্য কেটে দিও না, ওটা ভেতরে আছে, ওরকম হবে না। যদি এরকম থাকে শুধুমাত্র, অর্থাৎ দুজনেরই লাস্টে কি আর কোনো সংখ্যা না থাকে শূন্যর পরে, তাহলে কি তুমি এরকমভাবে কাটাকাটি করতে পারো। ঠিক আছে, বেশ মনে থাকে জানো। তাহলে এটা আর কাটাকাটি হবে, হ্যাঁ হবে, দেখো 7 থেকে 7, 7 দ্বারা ডিভাইড করো, 7 থেকে 7, 4 7 28, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/4, দ্যাট ইজ 1:4 হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো কি না, খুব ইজি না, পারবে তো নিশ্চয়ই। ঠিক আছে, দেখো তো এখন আমাদের 9th নাম্বার যে প্রবলেমটা আছে সেটা কি কম্পাউন্ড রেশিওতে কনভার্ট করতে দিয়েছে, যে প্রতিটা রেশিওকে কম্পাউন্ড রেশিওতে কনভার্ট করো। ঠিক আছে, তো চলো দেখি, এই পয়েন্টটা নিয়ে আমাদের ডিসকাস হয়েছে এর আগের ভিডিওতে, তো এখন সেই অঙ্কগুলো করা দেখব। তো চলো দেখে ফেলি। তো একের দাগে অঙ্কটা দেখো কত দিয়েছে, 13:9 অ্যান্ড তোমাকে দিয়েছে 27:26। তো এখানে কোনো ইউনিট দিয়েছে কি যে 13 কেজি বা 9 কেজি বা গ্রাম বা মিনিট ঘন্টা কিছু ইউনিট দেয়নি, তোমার দেওয়ারও দরকার নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলছে যে এইটার প্রথম টার্ম এই রেশিওটার, আর তোমাকে যে রেশিওটা দিয়েছে তার প্রথম টার্ম তুমি কি করবে, মাল্টিপ্লাই করবে। সেকেন্ড নাম্বারে কি দ্বিতীয়টা আর এর দ্বিতীয়টা মাল্টিপ্লাই করবে, বাস হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দেখো কি করে করব, প্রথমে এরকম করে দাগ টানবে, রাইট। তাহলে প্রথম টার্ম ওর প্রথম টার্ম, তাহলে 13 গণিত 27, প্রথম টার্ম গণিত প্রথম টার্ম, বা তুমি একবার এরকম করে লিখতে পারো যে এর প্রথম টার্ম এর প্রথম টার্ম গুণ করলে দিয়ে ইস টু দিলে, এর দ্বিতীয় টার্ম ওর দ্বিতীয় টার্ম, 9 গণিত 26, এর সেকেন্ড টার্ম তো ওর সেকেন্ড টার্ম, ঠিক। বেশ, এবারে ইস টু মানে কি রেশিও করে নেবো, ফ্র্যাকশনে কনভার্ট, তাহলে 13 গণিত 27, এইটার মানে কি দাগ, তারপরে এইটা নিচে 9 গণিত 26। এবার করবো কি কাটাকাটি, তাহলে 13 1 যা 13, 13 2 যা 26, ওকে, আর কাটছে, হ্যাঁ 9 1 যা 9, 3 9 যা 27, ঠিক আছে। বেশ, এখন তাহলে কি পড়ে রইলো দেখো, 3 1 3 একে কত 3, আর নিচে পড়ে আছে 2 একে 2, তাহলে 2, তাহলে 3:2 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়। চলো পরেরটা দেখি, 2 নাম্বারটা দেখো, তাহলে এই নাম্বারটা হয়ে গেল, এই নাম্বারটা দেখো, তাহলে কত আছে 75 সেন্টিমিটার ইস টু 1 মিটার 25 সেন্টিমিটার, রাইট। আর এখানে কত আছে অ্যান্ড 10 RS10 ইস টু তোমার 7.50, এটাও RS আছে। বেশ ঠিক আছে, তাহলে আগে এইটার কথা ভাবো, এখানে দেখো কি আছে, এটা সেন্টিমিটারে আছে, এটা কি মিটার আর সেন্টিমিটার, তাহলে এদেরকে রেশিও ফর্মেটে করতে গেলে আমাকে নিশ্চয়ই কি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে, সেম ইউনিটে আনতে হবে আমাকে। তাহলে শুধু এই পার্টটা আগে করি, কম্পাউন্ড ইন্টারেস্ট এখন বেরোবে না যখন এরকম আলাদা থাকে। এখানে দেখো কোনো ইউনিট ছিল না, তাই কোনো ঝামেলাও হয়নি, কাউকে কিছুতে কনভার্ট করতে হয়নি। বাট এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার সেন্টিমিটার আছে, আগে আমাদেরকে একে সেম ইয়েতে কনভার্ট করে নিতে হবে রেশিওতে, তারপর আমাদের কাজ করতে পারি। বোঝা গেল? তো দেখো, তো 1 মিটার 25 সেন্টিমিটার, একে কনভার্ট করবো কী করে না, 1 গণিত তোমার 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, তো 1 গণিত 100 প্লাস কত 25, সেটা তো সেন্টিমিটারই আছে, তাহলে এটা হচ্ছে 100 প্লাস 25 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 125 সেন্টিমিটার, তাই তো 125 সেন্টিমিটার, ভালো করে লিখি 125 সেন্টিমিটার যোগ করলে হলো। বেশ,
তাহলে জিনিসটা কি এলো আমার, তাহলে এটা এলো আমার কত 75 সেন্টিমিটার, আর এটা হলো 125 সেন্টিমিটার। এখন এই দুটোকে যদি রেশিও করি 75 সেন্টিমিটার বাই 125 সেন্টিমিটার, তো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, ঠিক আছে। বা একবার যদি 5 দিয়ে কাটো তাহলে কত হবে, 5 25 সঙ্গে 125, 5 একে 5, 5 5 25, ঠিক আছে, 5 5 25, 5 3 15, তাহলে কত হচ্ছে 3/5 মানে 3:5 হলো। বেশ, এটাতে দেখো এখানে দেখতে পাচ্ছ কি দুটোই RS আছে, RS 10 রুপিস বাই RS 7.50, তো RS দুটোতেই টাকা আছে, কিছু কনভার্ট করতে হবে না, কেটে গেল 0। বেশ, তাহলে 10/7.50 মানে ইউনিট লেস এরকম রেশিওতে কনভার্ট করে নিতে হবে। সেম ইউনিটে হলেই কি তোমার কেটে যাবে তো ওপর নিচে, তাই না? তাহলে ইউনিট লেস রেশিওতে কনভার্ট করে নিলে, আর রেশিও মানেই তো ইউনিট লেস, ওপরে যা ইউনিট থাকবে নিচেও তাই ইউনিট থাকবে। তো এরা কি আগের স্টেপটা করে রেখে দিয়েছে, তোমাকে যে বলেছে যে রেশিওটা করে নিয়ে তারপরে কম্পাউন্ড করতে। তাহলে এই রেশিওটা সিম্পলেস্ট ফর্ম পাওয়া গেল কত 3.5। এই রেশিওটারও সিম্পলেস্ট ফর্ম বলো, পয়েন্ট তুলবো, পয়েন্ট তুললে কি হয়, ওপরে গুণ, যেখানে পয়েন্ট থাকবে তার একটা দাগ ক্রস করে তার ওপরে গুণ হবে, মনে থাকবে নিচে যদি পয়েন্ট তুলো ওপরে গুণ হবে, ওপরে যদি পয়েন্ট থাকতো তুলতাম তাহলে নিচে গুণ হতো। পয়েন্টের জন্য আমি কি গুণ দিয়ে 1 পাবো, পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো 0। তাহলে এটা কত হলো তোমার 3খানা 0, 750, 10 দিয়ে ভাগ করো, 0 0 কেটে গেল, তাহলে এটা আছে 100/75। ওকে, কাটাকাটি গেলে কাটাকাটি করতে পারো, নাও পারো, তো চলো করে দিই। দেখো 5 একে 5, 5 2 5 25, 5 2 10, 5 20, 5 3 15, 5 4 20, তাহলে হচ্ছে 4/3, দ্যাট ইজ 4:3 হয়েছে। তাহলে এই রেশিওটা আমার কনভার্ট করে এলে কত 4:3, আর এই রেশিওটা আমার কনভার্ট করে এলে কত 3:5। বোঝা গেছে না যায়নি? অবশ্যই গেছে। দেখো এরপরে কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিওতে কী করবো দেখো আমরা, না আমাদের এর প্রথম টার্ম মাল্টিপ্লাই, তাহলে 3 গুণিত 4 এর দ্বিতীয় টার্ম মাল্টিপ্লাই, তাহলে 5 গুণিত 3। এরপরে কি রেশিও মানে কি, এরকম দাগ, প্রথম টার্ম ওপরে, দ্বিতীয় টার্ম নিচে, 3 3 কাটো, তাহলে 4/5, দ্যাট ইজ 4:5। বুঝতে পেরেছো নিশ্চয় কী করে করতে হবে? খুব ইজি, খালি একবার প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে, নাহলে পারবে না, ঠিক আছে? একবার প্র্যাকটিসটা করে নিও নিজে থেকে। বোঝা গেল না? চলো পরেরটা দেখি। 3 নাম্বারটা তাহলে রয়েছে দেখো 2 kg 480 গ্রাম অ্যান্ড 2 hour 30 মিনিট। এবার তোমার মনে হতে পারে দাদা এখানে কেজি গ্রাম আছে, এখানে আওয়ার মিনিট কী করে কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে, কম্পাউন্ড রেশিও হতে পারে, তাই না? তো দেখো আমরা কী করবো, একে প্রথমে সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করে নেবো, একেও প্রথমে সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করে নেবো, দেন তারপরে আমরা কী করব, কম্পাউন্ড রেশিও বার করব। মনে থাকবে? বেশ, তো চলো তাহলে 2 কেজিকে প্রথমে গ্রামে কনভার্ট করি, কারণ এখানে কি দুটো ইউনিট আলাদা, তাহলে ডিজিটে কোনো চেঞ্জ হয় না, ডিজিটটা বসে গেল, ব্র্যাকেট ওপেন করলাম, কেজি থেকে গ্রামে যেতে হবে, তাহলে উপর থেকে নিচে তার মানে গুণ হবে, কেজির জন্য 1 পাবো, বাকি 2 3টে ঘরের জন্য 0। আর আমরা জানি 1 কেজি সমান কি 1000 গ্রাম, তো ডাইরেক্ট করে দিতে পারো, অসুবিধা কিছু নেই, করে দাও। তাহলে কি গ্রাম, তাহলে আছে 2000 গ্রাম। এখন 2 কেজি মানে কত, না 2000 গ্রাম। বেশ, এবার চলো রেশিওতে কনভার্ট করে নিই, তাহলে 2000 গ্রাম 2 কেজি, এই দাগ মানে এই বাই, আর এটা কত 480, কত গ্রামই আছে, গ্রাম কেটে দাও, 10 দিয়ে ভাগ করো, কেটে যাবে, 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 2 দ্বিগুণে 2 একেও 2 দিয়ে ভাগ করবে, 2 দ্বিগুণে 4, 2 4 8, আবার 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 দ্বিগুণে 4, ঠিক আছে, 2 50, 2টি কাটো, 2 6 12, 2 25 50, আর কাটাকাটি যাবে না, তাহলে এটা হচ্ছে 25/6, তার মানে হচ্ছে 25:6 হলো। তাহলে এই রেশিওটা সিম্পলেস্ট ফর্ম হলো কত 25:6। এটার ক্ষেত্রে দেখো এটা কত আছে 2 আওয়ার, আর এটা আছে 2 hour 30 মিনিটস, তাহলে 2 hour 30 মিনিটটাকে আমরা কনভার্ট করে নিই মিনিটে,
ঠিক আছে। আর 2 আওয়ারটাকেও মিনিটে কনভার্ট করে নেবো আমরা। তাহলে 2 আওয়ারটাকে আমরা যদি কনভার্ট করি, ফার্স্টে এটা কত হচ্ছে দেখে নাও। 2 আওয়ারটাকে যদি কনভার্ট করি 2 আওয়ার, তাহলে 2 গণিত কত 60, 1 আওয়ার মানে 60 মিনিট, তাহলে 2 আওয়ার মানে 2 গণিত 60 মিনিট, তাহলে কত 6 দুগুণে 12, 120 মিনিট হলো। আর এটা 2 আওয়ার আছে, মিনিটটা তো 30 মিনিটটা তো মিনিটই আছে, কোনো প্রবলেম নাই। তাহলে 2 গণিত 60, এই আওয়ারটা কিসে কনভার্ট হলো মিনিটে, যেটা পেলাম তার সাথে 30 কী করবো যোগ করে দেবো, তাহলে মিনিট। তাহলে কত 6 দুগুণে 12, 120 প্লাস 30 মিনিট। ঠিক আছে, এবার এটা যোগ করো, তাহলে কত হবে 150 মিনিট। তাহলে 2 আওয়ার মানে হচ্ছে কত 120 মিনিট, আর 2 আওয়ার 30 মিনিটস মানে হচ্ছে 150 মিনিট। ওকে, তাহলে এটা এবার রেশিও বার করি। তাহলে এই পার্টটার মানে হচ্ছে তোমার 150 মিনিট। বেশ, তাহলে এর সিম্পলেস্ট রেশিও কী করে করবো দেখো না, 120, এটা 2 আওয়ারটা উপরে আছে, তাহলে 120 মিনিটটা উপরে হলো, আর এর কি 150 মিনিটটা নিচে হলো। মিনিট মিনিট কেটে দাও, 10 দিয়ে ভাগ করো বা 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, তাহলে 4/5 মানে হচ্ছে 4:5। তাহলে সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, কম্পাউন্ড রেশিও করব। তাহলে এটা এসছে এই গোটা রেশিওটার মান এসছে কত 25:6, আর এই গোটা রেশিওটার মান এসছে তোমার 4:5। তাহলে চলো কম্পাউন্ড রেশিও দেখো এবার। তাহলে কম্পাউন্ড রেশিও তাহলে কম্পাউন্ড রেশিওতে কত হচ্ছে না, এর প্রথম টার্ম মাল্টিপ্লাই, তাহলে 25 গণিত 4, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ইজ টু এর দ্বিতীয় টার্ম মাল্টিপ্লাই 6 গণিত 5। বেশ, এবার রেশিও ফরম্যাট করে দাও এটাকে, 25 গণিত 4, এই ইজ টু মানে দাগ 6 গণিত 5, 5 5 25, 5 দিয়ে কেটে দিলাম, 5 একে 5, 6 দিয়ে কাটো, এই 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, আর কাটবে, আর কিছু কাটবে না। তাহলে উপরে পড়ে রইলে দেখো 5 এখানে, 2 এখানে, 5 2 10, আর নিচে পড়ে রইলো 3 একে 3, তাহলে 10:3 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করবে কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব ইজি। বাকি আরও দুটো দেখো অঙ্ক আছে তোমাদের, করো এগুলো, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। ঠিক আছে, আজই করে ফেলে রেখো না, যেই ভিডিও পেয়ে গেলে করো, নিজে করো, দরকার পড়লে উদাহরণ অঙ্কগুলো করো, একটাও অঙ্ক বইয়ে ছাড়বে না, যেখানেই অঙ্ক সেখানেই তুমি, যে করেই হোক। হ্যাঁ, এবার দেখে করবে না, চেষ্টা করবে ভিডিওটা পজ করে নিজে করে নেওয়া, তারপর তুটটা মিলিয়ে নেবে। আরে ভুল হোক, হতে দাও ভুল, পরের দিন আমাকে দেখাও যে দাদা দেখো তো এই প্রসেসে করলাম ভুল হলো। তুমি একবার চেক করে যে উত্তর দেখো ভুল এসেছে, আমার প্রসেস নাও দেখতে পারো, অসুবিধা, নিজের মতো করে ক্যালকুলেশন করো, ভুল হোক রেখে দাও, পরের দিনে গিয়ে আমি তোমাকে চেক করে দেবো তো, আবার বুঝিয়ে দেবো তো যে তোমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, কোনো অসুবিধা নেই। অঙ্ক একটাও ছাড়বে না, সব করো, এক ফোঁটা, টু বি অনেস্ট, সমস্ত অঙ্ক করে নাও, উদাহরণ থেকে শুরু করো, কি উদাহরণ কি অনুশীলনী আমি কিছু জানি না, আমাকে সমস্ত অঙ্ক করতে হবে, অঙ্ক বই এসছে মানে আমাকে করে ফেলতে হবে, খাতাতে আমাকে থাকতেই হবে এই অঙ্ক। বুঝতে পেরেছি? অন্য বইয়েরও করতে পারো, RS আগরওয়ালও ফলো করতে পারো, ওখান থেকে করো। ঠিক আছে, রেশিও কনসেপ্টটা একবার বুঝে গেলে পৃথিবীর যে কোনো অঙ্ক দেখে না কেন রেশিও থেকে তুমি পারবে নিশ্চয়ই, বা পারার তো কথা। ঠিক আছে, এবার তুমি সেইগুলো নামা, করো ধীরে ধীরে আস্তে আস্তে, বাকি আমি তো রয়েছি তোমাকে হেল্প করার জন্য, তোমার যেখানে আটকাবে আমি সেখানেই আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো পরেরটা দেখি। তো দেখো এখন আমাদের 10 নম্বর প্রবলেমটা, খুবই ভাইটাল অঙ্ক রেশিওর, এই অঙ্কগুলো যে টাইপটা তোমাকে এখনই দেখাতে চলেছি, খুবই ভালো করে মনে করবে, আর খুব ইজি। এই অঙ্কগুলোকে দুটো মেথডে করা যায়। ঠিক আছে, তো চলো ফার্স্ট মেথডটা আমরা দেখি, আর আমরা ওটাতেই বেশি আমাদের হাতটাকে সেট করে নেবো প্র্যাকটিস করে করে। বুঝতে পেরেছি? সেকেন্ড মেথডটা একটু তুমি আপার লেভেলে যখন যাবে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হবে তখন অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো চলো দেখি। ফার্স্ট নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ দীপ্তি মানি টু রামানস মানি ইজ 5:6। তাহলে দীপ্তি আর রামান মানির কি রেশিও দিয়ে দিয়েছে, দীপ্তি আগে দিয়েছে মানে দীপ্তির মানি কোনটা 5, আর রামানস মানি পরে দিয়েছে মানে রামানস মানি হচ্ছে সেকেন্ডটা, দ্যাট ইজ 6। ইফ রামান মানি হ্যাজ কত 660, রামান মানিটা বলে দিয়েছে তোমাকে যে রামানের টোটাল মানিটা কত, হাউ মাচ মানি ডাজ দীপ্তি হ্যাজ, তাহলে দীপ্তির কাছে কত মানি আছে। এবারে দেখো রামানের মানি এটা টোটালটা বলে দিয়েছে, রাইট, দীপ্তিরটা বার করতে দিয়েছে টোটাল মানিটা কত, আর তাদের মানি রেশিওটা দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না। তাহলে দীপ্তি মানি টু রামানস মানি, তাহলে আমরা কি করব, দীপ্তি মানি টু রামানস,
রামানস মানি। তাহলে আমরা বলো 2 এর সামনে যেটা লেখা থাকে সেটা অ্যান্টিসিডেন্ট, 2 এর পরে যেটা লেখা থাকে সেটা কনসিকুয়েন্ট। তাহলে দাগটার ওপরে কাকে বসাবো? দীপ্তিকে, ঠিক আছে। আর এটাকে এখানে কাজকে বসাবো? রামানকে। বোঝা গেল না? অবশ্যই বুঝতে পেরেছি। বলো দীপ্তির মানি কত? এখানে দীপ্তি মানি বলে লিখবে, দীপ্তি মানি, এখানে রামানস মানি। এখন তুমি কি করবে? সমান দিয়ে দাগ টানবে, রাইট? বলো দীপ্তি মানি দিয়েছে কি না? দীপ্তি মানিটাই তো বার করতে দিয়েছে, দীপ্তি মানি এরকম করে লিখলে দীপ্তি মানি। রামানস মানি কি দিয়েছে? হ্যাঁ দেখো রামানস মানি দিয়েছে কত? 660। তো রামানস মানি লিখে দিলে। দীপ্তির মানি দীপ্তির এই জায়গায় বসবে, রামানস মানি রামের এই জায়গায় বসবে, মনে থাকবে? বেশ, অ্যারোগুলো আর দেখালাম না, মুছে দিলাম। দেখো এই জিনিসটা করতে পারবে কি না, যে দীপ্তি মানি টু রামানস মানি দিয়েছে, তাহলে দীপ্তি বাই রামান। এখন দীপ্তির মানিটাই বার করতে দিয়েছে, তাহলে দীপ্তি মানির জায়গায় দীপ্তি মানি লিখবো, ঠিক। আর রামানস মানির জায়গায় কত লিখবো না? দিয়ে দিয়েছে বলে কত? 660, সেটা লিখে দেবো যে মানটা দিয়েছে আমাকে। তাহলে এখানে তুমি লিখতেও পারো সাইডে যে রামানস মানি ইজিক্যাল টু 660 লিখে দিতে পারো, কারণ এগুলো লেখা অঙ্ক তো, যত লিখে করবো তত ভালো। এখন দেখো এই দীপ্তি মানি বাই রামানস মানি, এটা কি দীপ্তি বাই রামানস মানি কি রেশিও? তো তা সেই রেশিওটাকে দিয়েছে, হ্যাঁ 5:6। তাহলে তুমি এখানে লিখে দিলে কত? 5:6। বা তুমি এটাকে এইভাবে না লিখে তুমি নিশ্চয়ই জানো যে এইটাকে কি 5/6 আকারেও লিখতে পারি, কারণ 5 দীপ্তির মানি 5, রামানস মানি 6, আর 5:6 মানে কত? 5/6। এভাবেও তো লিখতে পারি আমি রেশিওটাকে। তাহলে দীপ্তি মানি বাই রামানস মানি রেশিওটা যেহেতু তোমাকে দিয়ে দিয়েছে কত? 5:6, তুমি 5:6 বসিয়ে দিলে, ঠিক। বেশ, এরপরে কি এদিকটা যেমন আছে তেমন লিখলে, ডি মানি লিখলাম, হ্যাঁ, মানে দীপ্তির মানি, আর এটা 606। এখন দেখো একটা আননোন টার্ম, এটা ইকুয়েশন মনে পড়ছে? সেই পয়েন্ট দিয়ে করেছিলাম ফার্স্ট ভিডিওতে, ঠিক। তাহলে কী করতে হবে? কোনাকুনি গুণ, এই জিনিস চলে যাবে এদিকে গুণ হতে, এই জিনিস চলে যাবে কি এদিকে গুণ হতে, ঠিক। বেশ, তাহলে পরের লাইনে আমরা কী লিখবো বলো? না 5 চলে এলো 66-এর সাথে গুণ হতে, আর ওইদিকে 6 চলে গেল ডি মানির সাথে গুণ হতে। ডি মানি মানে হচ্ছে কি দীপ্তির মানি। এখন ডি মানির কি মান বার করতে হবে? দীপ্তি মানির মান বার করতে হবে। তাহলে দীপ্তি মানিকে ইকুয়েশনের একটা সাইডেই কা করতে হবে। তাহলে 6 কী হয়ে লেগে আছে? দীপ্তি মানির সাথে গুণ হয়ে লেগে আছে। তাহলে 6টা এদিকে এলে কী হবে? ভাগ হয়ে যাবে, বা তুমি ভাবতে ওটা তলায় নিচে নামিয়ে দিলে, হ্যাঁ কি না? বেশ, তাহলে এরকম করে একটা দাও, 5 গুণিত 600/6, 6টা এর নিচে নেমে গেল, বা 6টা এদিকে ছিল গুণ হয়েছিল, এদিকে ভাগ হয়ে গেল। ফ্র্যাকশন নিয়মে আমরা ভাগ করতেই পারি, লিখতেই পারি। এদিকে পড়ে আছে কি ইকুয়েশনের এই সাইডে শুধু দীপ্তি মানি পড়ে আছে, কারণ 6টা এদিকে চলে এসছে। তাহলে ডি মানি এদিকে পড়ে আছে। এবার কি করো কাটাকাটি, দীপ্তি মানিতে ইকুয়েশনের একটা সাইড ইকা হয়ে গেছে, কাটাকাটি করলেই মান চলে যাবে। 6 দিয়ে কেটে দাও, 6 এটা। তাহলে এরপর কত হলো উত্তর? না 550 ডি মানি। তাহলে দীপ্তির মানি হচ্ছে 550 টাকা, 550। দেখো বুঝতে পারলে কি না? খুব ইজি, ঠিক আছে। চলো পরেরটা দেখি। এখন আমরা 10-এর দাগের বিয়ের অঙ্কটা দেখব। একই টাইপের অঙ্ক, খালি দেখো দ্য রেশিও অফ রোজ অ্যান্ড সানফ্লাওয়ার ইন এ গার্ডেন ইজ 3:5। ইফ দেয়ার আর কত 75 সানফ্লাওয়ার দেন ফাইন্ড দ্য রোজেসের অ্যামাউন্টটা কত যদি সানফ্লাওয়ার অ্যামাউন্টটা বলে দিয়েছে আর তাদের রেশিওটা বলে দিয়েছে, তাহলে কী করে বার করবো? না আমরা প্রথমেই লিখবো দ্য রেশিও কী বলেছে? রোজেস টু সানফ্লাওয়ার। তাহলে রেশিও কি? রেশিও অফ রোজেস অ্যান্ড সানফ্লাওয়ার বলো কত দিয়েছে? না 3:5। তাহলে আগে আমরা এখানে কী লিখবো? না রোজেস, ঠিক আছে, 2 দেয় না? হ্যাঁ রোজেস 2, 2 এর আগে বলো কি অ্যান্টিসিডেন্ট, আর 2 এর পরে তোমার কনসিকুয়েন্ট। তাহলে রোজেস ওপরে আর সানফ্লাওয়ার নিচে, ঠিক আছে। বুঝতে পারলে না? সমান দেবে, দাগ টানবে। বেশ, এবারে বলো এখানে কার মান দিয়ে দিয়েছে? না দেখো দেয়ার আর কি 75 সানফ্লাওয়ার, তাহলে সানফ্লাওয়ার এখানে কত দিয়েছে তোমার? 75। তাহলে বলো রোজেসের ওপরে কী লিখবো? রোজেসের মান, তো রোজেসের মান বার করতে দিয়েছে না? বলেছি কত? ফাইন্ড দ্য নাম্বার অফ রোজেসটাই তো ফাইন্ড করতে দিয়েছে, তাহলে রোজেসের জায়গায় আমরা কী লিখবো? রোজেসই লিখবো, মানটা তো দেয়নি না, রোজেসের জায়গায় রোজেস। বেশ, সানফ্লাওয়ারের মানটা দিয়েছে, হ্যাঁ সানফ্লাওয়ার মান 75, তাহলে এর মান এখানে বসাবো 75, রোজেসের মান এর ওপরে, রোজেসের ওপরে, সানফ্লাওয়ারের মান নিচে, যেহেতু সানফ্লাওয়ারের মান নিচে, বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, এখন দেখো এটা কি রোজেস আর সানফ্লাওয়ারের কি রেশিও? তো
রোজেস বাই সানফ্লাওয়ার মানে আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই এরকম করে লিখতে পারি, রোজেস ইজ টু সানফ্লাওয়ার, রোজেস ইজ টু সানফ্লাওয়ার, হ্যাঁ কি না, এই দাগটা কনভার্ট হয়ে গেলো ইজ টুতে, রোজেস ইজ টু সানফ্লাওয়ার। তাহলে রোজেস ইজ টু সানফ্লাওয়ারের রেশিওটা কত দিয়েছে, দেখো কত দিয়েছে 3.5, তাহলে এটা কত হবে 3.5 মানটা। তাহলে 3.5কে আমরা লিখতে পারি নিশ্চয়ই, বলো কি 3/5 করে। তাহলে হ্যাঁ এখানে বাই ফর্মে দেওয়া আছে, রোজেস বাই সানফ্লাওয়ার বাই ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা এই বাই ফর্মটাই লিখে দেবো এখানে 3/5 হলো। আর এদিকে সমান দিয়ে যেমন আছে তেমন লিখবো, রোজেস বাই 75 যেমন আছে, ঠিক আছে। এবারে কোনাকুনি গুণ করবো, কারণ রোজেসে মান বার করতে হবে, তো রোজেসকে ইকুয়াল সাইনে একটা সাইডে করতে হবে। আর এই স্টেপ থেকে পরের স্টেপে যেতে গেলে এইভাবে কোনাকুনি গুণ করতে হয়, 75 চলে যাবে 3 সাথে গুণ হতে, 5 চলে যাবে রোজেসের সাথে গুণ হতে, ঠিক আছে। বেশ, এবারে হ্যাঁ দাদা আমাদের এখানে অ্যারো এইভাবে দেখানো হয় না, এটা মাইন্ডে করতে হবে আমাকে, সমান চিহ্নটা যেমন আছে তেমন থাক। তাহলে দেখো 3 গুণিত 75 আর ওইদিকে 5 চলে গেছে রোজেসের সাথে গুণ হতে, রোজেস। এবারে যার মান বার করবো অর্থাৎ যার ভ্যালু বার করবো তাকে ইকুয়াল সাইনের একটা সাইডে একা করবো। তাহলে রোজেসের সাথে 5 কী হয়েছে, গুণ হয়ে লেগে আছে, মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে 5টা এদিকে এলে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে 3 গুণিত 75 ডিভাইডেড বাই কত 5, ডিভাইডেড বাই 5, বা ভাবতে পারো 5টার সাথে গুণ হয়েছে এই নিচে নেমে গেল, তো এই তার মানে ফ্র্যাকশানে ভাগ বোঝাচ্ছে আর কিছুই না। তাহলে 5 আর এদিকে পড়ে আছে কি রোজেস ইকা, তাহলে কেটে দিলাম, হয়ে গেল কাটাকাটি, 5 একে 5, 5 15 75, আচ্ছা 3 15 45, তাহলে উত্তর কত হলো, দেখো ইমপ্লাইজ দেওয়ার দিয়ে করছি তখন ইমপ্লাইজ দেওয়ার দিয়ে করি, 15 সাথে 3 গুণ করো, আর তো কাটাকাটি যাবে, নিচে তো কিছু পড়ে নেই, তাহলে 3 15 45 45, আর নিচে কত আছে 1 আছে, কিছু কেটে নাই মানে কি 1 আছে, 0 নয় কিন্তু, হ্যাঁ 1 আছে, তাহলে 45/1 মানে কি শুধু 45 বা 45 সমানই কি রোজ, রোজ অর্থাৎ রোজেস হচ্ছে তোমার 45। দেখো বুঝতে পারলে কি না, ভীষণ ইজি কিন্তু হ্যাঁ ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো করতে পারবে নিশ্চয়ই, চলো পরেরটাই যাই। এখন আমাদের 11 দাগের যে প্রবলেমগুলো আছে সেগুলো কী করে সলভ করতে পারি দেখো সেগুলো। এখন এই অঙ্কগুলো বুঝলে তোমার 10 দাগের অঙ্কগুলোর মতনই, তুমি যদি এগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো তুমি হামেশাই করতে পারবে। আমি করার আগে ভিডিওটা পজ করে তুমি আগে করে নাও, তারপর আমার সাথে তুমি উত্তর মিলিয়ে নিও, ঠিক আছে। তো চলো দেখি, বলেছে দেখো দ্য রেশিও অফ এজেস অফ এ মাদার অ্যান্ড হার ডটার ইজ কত 5:2, তাহলে তাদের রেশিওটা বলে দিয়েছে মাদার আর তার মেয়ের ডটারের। ইফ দ্য মাদার ইজ 35 ইয়ার্স ওল্ড, তারপরে বলে দিয়েছে কি মায়ের এজটা কত 35 ইয়ার্স ওল্ড, তাহলে জানতে চাইছে যে হাউ ওল্ড ইজ দ্য ডটার, তাহলে ওর মেয়ে কত বয়সে, যদি ওর মায়ের বয়স 35 বছর হয়, আর তাদের রেশিও বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কী কী বলেছে, তাহলে দাগ টানবো এদিকে সাইডে, তাহলে মায়ের অ্যাকচুয়াল এজ বলে দিয়েছে, মাদার কত বলেছে তোমার 35 ইয়ার্স ওল্ড, ওকে। রেশিও বলে দিয়েছে কার কার, মাদার অ্যান্ড হার ডটার, তাহলে মাদারের রেশিও বলেছে ইজ টু ডটার, ডটারের রেশিও কত বলেছে না 5:2। দেখো এই ডাটাগুলোই তো দিয়ে রেখেছে, বেশ। তাহলে আমরা কী লিখব, কী বলেছে দ্য রেশিও অফ এজেস অফ মাদার অ্যান্ড হার ডটার, তাহলে মাদার এজেস বাই ডটার এজেস, ডটার এজ, মাদার এজ বাই কি ডটার এজ, ঠিক। তো মায়ের বয়স কত, মায়ের বয়সের জায়গায় মায়ের বয়স কত সেটা 35 ইয়ার্স বলে দিয়েছে, হ্যাঁ কি না, বেশ। ডটার এজ দিয়েছে না, ডটার এজটাই তো দাদা বার করতে দিয়েছে, ডটার এজটা কত হবে সেটাই তো বের করতে দিয়েছে, তাহলে ডটার এজের জায়গায় আমরা কী লিখবো, ডটার এজই লিখবো, যার মান তাইনি সেটাই বসে গেল, ঠিক, হ্যাঁ কি না, বেশ। তারপর এটা মুছে দাও, কারণ এই আড়োগুলো দেওয়ার দরকার নেই, এই আড়োগুলো দেওয়ার দরকার নেই, মুছে দিলে। এরপরে কি করতে হবে আমাকে না, মাদার এজ বাই ডটার এজ এর কি রেশিওটা দিয়েছে, হ্যাঁ রেশিওটা দিয়েছে কত 5/2, এটাকে আমরা কি লিখতে পারি 5/2, এইভাবেই লিখতে পারি, 5:2 দিয়ে রেখেছে না রেশিওটা, তাহলে 5/2 করতে পারি না, পারি না, অবশ্যই পারি, 5:2, ইজটুটা কনভার্ট হলো কিসে রেশিওর দাগে, তাহলে 5/2, তাহলে মাদার এজ বাই কি ডটার এজ মানে হচ্ছে 5/2, তাহলে 5/2 লিখে দিলাম, ইজটু কত 35 আচ্ছা ডি এজ করে দিলাম ডটার এজ, ঠিক আছে। এবারে এই রকম থাকলে আমরা জানি কি কোনাকুনি গুণ করতে হয়, ডি এজ চলে যাবে 5-এর সাথে গুণ হতে, 2 চলে যাবে 35 সাথে গুণ হতে, হ্যাঁ কি না, অবশ্যই। তাহলে ডি এজ গণিত 5
ডি8 চলে গেল 5-এর সাথে গুণ হতে, সো ইকুয়াল সাইন আছে যেমন আছে তেমন দিলে 2 চলে গেল 35-এর সাথে গুণ হতে। দেখছো তো পয়েন্টগুলো কত ইম্পর্টেন্ট, তোমাকে প্রথম ভিডিওতেই করে দিয়েছি। বলো এখন কত ইজি তোমার কাছে এগুলো লাগছে, তাই না? বেশ, হয়ে গেছে। বেশ, এই দিকটা একটু মুছি। তো দেখো তাহলে যদি ডটারের এজ বের করতে হয় তাহলে আমাকে কি ওকে ইকুয়াল সাইনের এই সাইডে একা করতে হবে, বা যে কোনো একটা সাইডে একা করতে পারি। তো এই দিকে আছে 5টা কী হয়েছে, ডটার এজের সাথে গুণ হয়ে আছে, তাহলে 5টা ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, অথবা এটার নিচে নেমে গেল, হ্যাঁ কি না? অবশ্যই তাই। তাহলে ডি এজ এইদিকে থাকলো ইকুয়াল চিহ্নের এইদিকে থাকলো, 5টা ওইদিকে চলে গেল, বা 5টা নিচে নেমে গেল, ফ্র্যাকশন নেমে ভাগ হয়ে গেল। এদিকে গুণ আছে, তাহলে ফ্র্যাকশনের ইকুয়াল সাইনের ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক। এবং ভাগ চিহ্ন দিয়ে দেখাবো, দেখো 2 গণিত 35 রয়েছে ভাজিত তোমার 5, ঠিক আছে। এটা পরের লাইনে আমরা ফ্র্যাকশন নিয়ে ভাগটা করব, ডি এজ সমান হচ্ছে 2 গণিত 35/5, এই ভাগটাকে আমরা ফ্র্যাকশন নিয়মে করতে পারি। তো এরকম করি বারবার ওইটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে 5 এদিকে নিচে নেমে গেল, গুণ ছিল এদিকে গিয়ে ভাগ হয়ে গেল ফ্র্যাকশন নিয়মে, ঠিক আছে। বেশ, এবার কাটাকাটি গেলে কাটাকাটি করো, 5 একে 5, 5 সাথে 35, 7 দুগুণে 14, তাহলে 14 ইয়ার্স। তাহলে ডটার এজ কত? 14 ইয়ার্স বেরিয়ে গেল। দেখো কত ইজি, পারবে না? অবশ্যই পারবে, কেন পারবে না? একবার ট্রাই, তুমি এটা একবার বুঝে গেলে এবার তুমি একবার প্র্যাকটিস করে নেবে আর তুমি এগুলো করে ফেলবে। তো প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, তাই না? বেশ, চলো পরেরটা দেখি, বি নাম্বারটা। দ্য রেশিও অফ দ্য রানস স্কোর্ড বাই কি রাহুল অ্যান্ড সচিন ইন এ ম্যাচ ইজ 7:6। তাহলে রাহুল আর সচিনের কি রেশিওটা বলে দিয়েছে। তাহলে এদিকে দাগ টানবে, রাহুল ইজ টু, এই যে রাহুল প্রথমে আছে, তাহলে রাহুল ইজ টু সচিন, তাদের কি রেশিওটাই বলেছে 7:6, তাহলে রাহুল ইজ টু সচিন সেটা হচ্ছে 7:6 লিখে দিলাম। তাহলে রাহুল আর সচিনের ম্যাচের রেশিওটা বলে দিয়েছে রানসের 7:6। এখন কি বলেছে, ইফ রাহুল স্কোর্ড কত 140, তাহলে রাহুল স্কোর্ড কত 140, তাহলে রাহুল স্কোর করেছে কত 140, হ্যাঁ কি না? অবশ্যই তাই। বলেছে ফাইন্ড দ্য রানস স্কোর্ড বাই সচিন ইন দ্য ম্যাচ, তাহলে সচিনের রানসটা কত সেটা বার করতে হবে তোমাকে, ঠিক। তাহলে তোমাকে যেখান থেকে দিয়েছে তুমি সেখান থেকে শুরু করো, তুমি রেশিও থেকে লেখো রেশিওটা, রাহুল ইজ টু সচিন, রেশিওটা কত 7:6, ঠিক আছে। বেশ, অর দিলে নেক্সট স্টেপ, তাহলে রাহুল বাই সচিন, এটা ইজ টু আছে, দায় হলো, এটা কত 7/6। রাহুল বলো, রাহুলের স্কোরটা কত 140 বসিয়ে দিলে, সচিনের স্কোর আমরা জানি না, 7/6 যেমন আছে তেমন রইল, ঠিক আছে। বেশ, এবারে কি কোনাকুনি, তাহলে এটা করবে, এটা করবে, অর দিয়ে 140 গণিত 6 চলে গেল মাল্টিপ্লাই হতে, সচিন গণিত 7। এবারে সচিনকে কি মান বার করতে হবে, তাহলে 7টাকে সরাতে হবে, 7টা এই সাইডে গুণ হয়ে আছে, তাহলে এই সাইডে এলো ভাগ হয়ে গেল, তাহলে 140 গণিত 6/7 সমান হচ্ছে সচিন, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 7 একে 7, 7 দুগুণে 14, 20, তাহলে 6 দুগুণে 12, 120 সমান হচ্ছে সচিন। ও তোমার মনে হতে পারে দাদা এটা তো আলাদা প্রসেসে করিয়ে দিলে, তাই না? বাবা আলাদা প্রসেসে করি নেই, একই প্রসেস। তোমাকে আগের অঙ্কগুলো দেখিয়ে দেবো একটা প্রসেস এরকম, মানে রেশিও থেকেই স্টার্ট করলে, রাহুল ইজ টু সচিন ইজ টু কি 7.6, যেটা দিয়েছে রাহুল আর সচিনের রেশিও 7.6, ওকে। তাহলে রাহুলের স্কোর কত দিয়েছে না, দেখতে হচ্ছে 140, তাহলে রাহুলের জায়গায় বসিয়ে দাও। আর সচিনের মার্কসটা দেয়নি, তো সচিনটা রেখে দাও। আর এটা ইজ টু আছে, তো বাইক ফর্মুলে করতেই পারি, বরং এটা হয়তো তোমার কাছে ইজিয়েস্ট লাগবে প্রসেসটা আগের অঙ্কগুলোর থেকে, ঠিক আছে। আগের অঙ্কগুলো একটু লজিক দিয়ে তোমাকে লাগাতে হচ্ছিলো। তো চলো আমরা করিয়ে দেবো কি, দেখো আগের অঙ্কটা কী করে করতে পারি। এটা বুঝতে পারলে কি বলো, রাহুল ইজ টু সচিন তোমাকে যে রেশিওটা বলেছে সেই রেশিওটা থেকেই তুমি শুরু করে দিলে, রাহুল ইজ টু সচিন ইজ ইকুয়াল টু কত 7:6, তাহলে রাহুল বাই সচিন, আর এইদিকে সমান আছে সমান চিহ্ন দিলে 7:6টা কত লিখলে 7/6। এবারে রাহুলের মার্কস তো দিয়ে দিয়েছে, এই স্কোর তো দিয়ে দিয়েছে, তাহলে 140 বসিয়ে দিলে, সচিন দেয় না, সচিনের মানটাই বার করতে হবে, তোর স্কোরটা কত বাই সচিন থেকে গেল, এটা যেমন আছে তেমন। এবারে কি কোনাকুনি, এটা এর সাথে গুণ হলো, এটা এর সাথে গুণ হয়ে গেল,
এবার সচিনের ভ্যালু বার করতে হবে, তাহলে 7টাকে হাঁটাতে হবে, 7টা এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো আগের অঙ্কগুলো চলো একবার দেখিয়ে দিই এই মেথডটায়। একই জিনিস, বাস আমরা একটু ঘুরিয়ে করলাম আর কি। তো চলো দেখিয়ে দিই 11-এর দাগে এই নাম্বারটা। তাহলে কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ দ্য এজেস অফ মাদার অ্যান্ড হার ডটার। তাহলে দাগ টানবে, তাহলে মাদার হার ডটার, তার মাদার আর ডটারের রেশিওটা বলে দিয়েছে কত তোমার 5:2, 5:2, তাই না? 5:2 বলে দিয়েছে। মাদারের এজ বলেছে কত, মাদারের এজ বলেছে 35 ইয়ার্স। তাহলে ডটারের এজটা বার করতে হবে। ঠিক আছে, তুমি রেশিও থেকে স্টার্ট করবে, কী করবে, লিখবে মাদার ইজ টু ডটার, এদের এজ রেশিওটা কত বলেছে 5:2, এদেরই রেশিওটা কত বলেছে, মাদার আর ডটারের রেশিওটা বলেছে 5:2, লিখে দিলে বেশ। ওটা পরের লাইনে অর দিলে, কারণ ওটা সমান চিহ্ন ইউজ করে নিচ্ছে। তাহলে মাদার বাই ডটার, হ্যাঁ কি না, সমান দিলে সমান চিহ্ন যেমন আছে, এদিকে 5:2 কী হলো 2, ক্লিয়ার বেশ। এরপরে অর দিলে, বলো মাদারের এজটা দিয়ে দিয়েছে না, মাদারের ভ্যালুটা দিয়ে দিয়েছে 35, তাহলে মাদারের জায়গায় বসিয়ে দাও 35, আর এটা কি ডটার, ওর ভ্যালুটাই বার করতে হবে, ওর ভ্যালুটা দেয় নাই, তাহলে 5/2 ইকুয়েশন আমাদের কমপ্লিট। তাহলে ইকুয়েশনে একটাই আননোন টার্ম আছে, এর ভ্যালু বার করবো কী করে, একে ইকুয়েশনে একটা সাথে একা করবো। কিন্তু এরকম জিনিস থাকলে আমাদের কি নেক্সট স্টেপটা কি, এ চলে যাবে এর সাথে গুণ হতে, এ চলে যাবে ওর সাথে গুণ হতে। তাহলে অর 35 গুণিত 2 সমান হচ্ছে ডটার গুণিত 5 হলো। এবারে বলো ডটারকে ইকুয়েশনের এই সাইডে একা করতে গেলে কি 5কে হাঁটাতে হবে, 5টা ওই সাইডে কি মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে এই সাইডে এলে ডিভাইড হয়ে যাবে। তাহলে 35 গুণিত 2 বাই কত 5 সমান হচ্ছে ডটার। ওকে, কাটাকাটি করো, 5 7 35, তাহলে 7 2 14, ইস্টুটা 14 ইয়ার্স, ইয়ার্সটা নাও দিতে পারো বা 14 দেবে, ইয়ার্সই আছে। তাহলে ডটার ইজ 14 ইয়ার্স। বুঝতে পারলে কি না? যদি এটা ইজি লাগে এটা এরকমই করবে, রেশিও থেকে শুরু করবে, মনে হচ্ছে এটা আমার কেন জানি না যে তুমি ভালো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই মেথডই করবে, মানে রেশিও যেটা দিয়েছে সেখান থেকে স্টার্ট করবে, আগেরগুলো নাও করতে পারো বা করতেও পারো। ঠিক আছে, তো চলো 10এরগুলো করে দিই এই মেথডটায়। ঠিক আছে, করে নাও না, দেখে নাও, শিখে নাও। দেখো 10এর দাগের এই নাম্বারটা কি বলেছে, 10এর দাগে এই নাম্বারটা প্রথমে এরকম করে দাগ টেনে ডাটাগুলো লিখতে হবে। বলেছে দ্য রেশিও দীপ্তিমানি অ্যান্ড রামানস মানি ইজ 5:6। তাহলে দীপ্তি ইজ টু রামান মানি কত 5:6, তাহলে ওদের দুটো মানি রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে যে রামানের মানি কত 660, তাহলে রামান মানি 660, তাহলে দীপ্তি মানিটা নিশ্চয়ই বার করতে দিয়েছে, দীপ্তি মানি কত হবে। ঠিক আছে, তাহলে তুমি রেশিও থেকে শুরু করবে, তাহলে দীপ্তি ইজ টু রামান হচ্ছে কত 5:6, অর দিয়ে নেক্সট স্টেপ, কারণ কি ওরা ইকুয়াল সাইন ব্যবহার করেছে। তাহলে দীপ্তি বাই রামান সমান হচ্ছে 5/6, তাই তো, ইস্যুটা বাই কনভার্ট হলো, সমান চিহ্ন যেমন আছে তেমন দিলে। বলো এখানে কার মান দিয়ে দিয়েছে, দীপ্তি না রামানের মান দিয়ে দিয়েছে। তাহলে দীপ্তি রামানের মান কত 660, 5/6, ঠিক। অর দিয়ে পরের স্টেপ 6 গণিত গুণ করবে, তাহলে দীপ্তি গণিত 6 আর 600 চলে গেলো ওর সাথে গুণ হতে, 660 গুণিত 5। ঠিক আছে, অর দিয়ে নেক্সট স্টেপ করলে দীপ্তিকে একা করতে হবে, তাহলে দীপ্তি 6টা গুণ আছে, তাহলে ওইদিকে চলে গেল, ভাগ হয়ে গেল, তাহলে 600 5/6, কাটাকাটি করো, 6 6, আর এখানে কত কেটে দিলাম 6 দিয়ে, 6 6 6 6 11 110, তাহলে এটা গুণ করলে কত হবে 550, 550, তাহলে দীপ্তির মানি কত 550। দেখো বুঝতে পারলে কি না, ইজি না, এটাই করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো 10 থেকে বিয়েরটা দেখি। 10 থেকে বিয়েরটা দেখো কি বলেছে, দ্য রেশিও অফ রোজেস অ্যান্ড সানফ্লাওয়ার ইন এ গার্ডেন ইজ 3.5, তাহলে রোজেস ইজ টু সানফ্লাওয়ার
ওদের রেশিওটা কত দিয়েছে বলো, 3:5, 3:5। বেশ, এখন নেক্সট কত বলেছে, ইফ হিয়ার ইজ 75 সানফ্লাওয়ার, তাহলে সানফ্লাওয়ার কত আছে, সানফ্লাওয়ার আছে 75, তাহলে রোজেস নিশ্চয়ই আমাকে বার করতে দিয়েছে যে রোজেসের পরিমাণটা কত। তাহলে তুমি রেশিও থেকে শুরু করবে, রোজেস ইজ টু সানফ্লাওয়ার সমান কত, 3:5, এই তো। বেশ, ইকুয়াল চিহ্ন আছে, তাহলে পরের লাইনে কি, রোজেস বাই সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার সমানই হচ্ছে 3/5, ঠিক আছে। বেশ, অর দিয়ে নেক্সট স্টেপ, রোজেসের মান দিয়েছে না, দেয় নাই, সানফ্লাওয়ারের মান দিয়েছে কত, 75, তাহলে রোজেসের জায়গায় বসিয়ে দিলে সানফ্লাওয়ারের মান বসালে 75 সমান কত, 3/5 হয়েছে। এবার কোনাকুনি গুণ, তাহলে রোজেস গুণিত 5, 75 গুণিত 3 হলো। বেশ, এবার রোজেসকে একা করো, 5টা গুণ হয়ে আছে, তাহলে রোজেস 5টা ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, 35 গুণিত 3/5, 5 15 3 15 45। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়। চলো পরেরটা করি। এখন 12 দাগে দেখো আমাদের রেশিওর দুটো অঙ্ক এসছে, এটা বললে নিউ একটা টাইপ, যেমন 10 দাগের 11 দাগের আমরা অঙ্কগুলো দেখলাম নিউ একটা টাইপের, এই তোমার 12 দাগের অর্থাৎ 12-এর এ আর বি একটা নিউ টাইপের রেশিওর অঙ্ক। তুমি খুব ভালো করে দেখে নাও এই টাইপটা যে কীভাবে এটাকে শর্ট আউট করতে হয়। তো কি বলেছে দেখো, বলেছে ডিভাইডেড 180 ইন্টু 2 পার্টস, অর্থাৎ 180কে 180কে কি দুটো ভাগে ভাগ করতে হবে, হুইচ আর ইন দ্য রেশিও 3:2, যাদের রেশিও হচ্ছে 3:2, অর্থাৎ কি 180কে আমরা ভেঙেছি, ধরো এবার কিছু ধরো 100 পেয়েছি আর এখানে কত 80 পেয়েছি, তাহলে 180কে ভেঙে এভাবে পেয়েছি আমরা। এখন 100 আর 80-র মধ্যে যদি আমরা করি, ইস্টু বার করি, তাহলে আমরা জানি কত 100/80, কাটাকাটি করো, 2 4 8, 2 5 10, তাহলে কত 5/4, তাহলে 5:4। তাহলে 180কে যদি আমরা 100 বা 80-তে ভাগতাম, মানে ভেঙে দিতাম, তাহলে 100 বুঝতেই পারছো 100 আর 80 যোগ করলে কত 180 আসবে। তাহলে 180কে দুটো পার্টসে ভেঙে দিয়েছি, মানে 100-তে ভেঙে দিয়েছি আর 80-তে ভেঙে দিয়েছি, তাহলে তাদের রেশিও বার করে কত আছে 5/4 বেরোলো 100/80 করে। সেরকমভাবে ওরা 180কে এমন কিছু নাম্বার ভেঙেছে যে দুটো ভাগের মধ্যে রেশিও করার পর ওদের মান কত এসছে, 3:2 এসছে। তাহলে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে ওটা কততে ভেঙেছিল। আমরা যেমন এখানে বলেই দিলাম যে 100-তে ভেঙেছি, 80-তে ভেঙেছি, এই 100 আর 80 ওদের রেশিও অনুযায়ী কততে ভেঙেছে 180-কে সেটা দেখতে হবে। বুঝতে পেরেছি, মানে সংখ্যাগুলো খুঁজে পেতে হবে যে কী কী নাম্বার ওটা ভেঙেছে, রেশিওটা বলে দিয়েছে আমাকে আর গোটা নাম্বারটা বলে দিয়েছে। তো চলো দেখি কী করে করবো। তাহলে এটা মুছো। দেখো তাহলে দেখো এইটা নিশ্চয়ই কি আমাদের ফার্স্ট পার্ট আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেই সংখ্যা দুটোতে ভেঙেছে 180-কে, তাহলে প্রথমটার সেটা বাই সেটা করার পর প্রথম হচ্ছে কি 3টা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের রেশিও আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড পার্টের রেশিও। তাহলে ফার্স্ট পার্ট লিখবে এখানে, ফার্স্ট পার্ট সমান দেবে, দিয়ে কী করবে, ফার্স্ট পার্টের জায়গায় ফার্স্ট পার্টে ওপরে ফার্স্ট পার্টের মানটা লিখবে 3 লিখলে, ঠিক আছে। এরপরে এই দুটো যোগ করে লিখবে কত 3 + 2, ঠিক। দিয়ে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কার মধ্যে হয়েছে 180-র মধ্যে, তাহলে গণিত 180। বোঝা গেছো, এইভাবে তোমাকে করতে হবে। অর্থাৎ যে রেশিও দুটো দেবে সেই রেশিও দুটো যোগ করে যে টোটালটা পাবো সেই টোটালের উপরে ফার্স্ট টার্ম বসালে ফার্স্টের মান, সেকেন্ড টার্ম বসালে সেকেন্ডের মান, মানে এইটাই যদি আমি এখানে এখন করি সেকেন্ড পার্ট, অর্থাৎ 180-কে যে পার্টে ভেঙেছি তার সেকেন্ড পার্টের মানটা কী হবে, তাহলে দাগ দেবে, সেকেন্ড পার্টের মান কত 2, 2কে ওপরে বসাবে, তারপরে এই দুটো যোগ করে 3 + 2, প্রতিটা ক্ষেত্রে যোগফলটা নিচে সেমই হবে, যা রেশিও দেবে সেই দুটোই, গণিত 180। কত ইজি তাই না, এটা বেঙ্গলিতে আনুপাতিক ভাগাহার প্রক্রিয়া বলে, ঠিক আছে। দেখো তাহলে 3/5 গণিত 180, এর নিচে কিছু না মানে 1 আছে। এরপরে ফ্র্যাকশনের গুণ জানি তো, উপরে উপরে হয় আর নিচে নিচে হয়, তবে আমরা কাটাকাটি করবো না, আমরা গুণ করবো না, আমরা কাটাকাটি করবো। কেটে দিলাম, 5 3 15 আর 5 6 30, তাহলে 3 6 18 8, হাতে থেকে 1 3 3 9 1 10, 108 ফার্স্ট পার্টের মান, 108/1 মানে 108। বেশ, এটা ক্ষেত্রে কত হবে বলো না, 2/5 গণিত 108 থেকে তো কাটলে একদম ডাইরেক্ট 36 পাওয়া যাচ্ছে, তাহলে 36 গণিত 2, তাহলে কত হচ্ছে এটা 72।
6 দুগুণে 12 দিয়ে হাতে থেকে 1, 3 দুগুণে 6 কে 7 হয়েছে। তাহলে কী কী পার্টে ভেঙেছে ওটা? একটা পার্ট হচ্ছে 108 আর একটা পার্ট হচ্ছে 72। এটা হচ্ছে ফাইনাল উত্তর, যে ফার্স্ট পার্টের মান হচ্ছে 108, ইস্টু দেবে না, হ্যাঁ, এখানে লিখবে অ্যান্সার বলে লিখবে ফার্স্ট পার্টের মান হচ্ছে 108, সেকেন্ড পার্টের মান হচ্ছে 72। তাহলে দেখো এইভাবে করতে হবে তোমাকে, পারবে তো? দেখে না একটু, খুব ইজি কিন্তু, দুবার প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাবে, তাই না? বেশ, চলো পরেরটা দেখি। ডিভাইডেড, দেখো বি নাম্বারটা কি বলেছে, বলেছে ডিভাইডেড 343 অ্যামং কুমার অ্যান্ড শিলা ইন দ্য রেশিও 4:3। 4:3 মানে বুঝতে পারছি 4টা উপরে আর 3টা নিচে। ওকে, তাহলে 343কে ভাগ করতে বলেছে কোনটা রেশিও? 4:3 মধ্যে। তাহলে কুমার কত পাবে বলো? না, রেশিওটা কত? 4:3 মানে 4:3, এটাই তো রেশিও। বেশ, তাহলে কুমার ফার্স্টে যে লেখা থাকবে তার মান কত? ফার্স্টের টার্মটা। শিলা সেকেন্ডে লেখা আছে তার মানটা সেকেন্ডটা, 3টা। বোঝা গেছে? তাহলে কুমারের মান হচ্ছে 4 আর শিলার মান হচ্ছে 3। তাহলে কুমার যে লিখেছি, কুমার মানে কত? 4 ওপরে, আর এই দুটোর যোগফল 4 + 3 কত সংখ্যার মধ্যে করেছে? 343। তাহলে 4/7 গুণিত 343। বুঝতে পারছো এর নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে 4 গুণিত 343/7 গুণিত 1। 7 দ্বারা কাটাকাটি করো, তাহলে 4 7 28, 29 30 31 32 33 34। তাহলে 6 3 63, 7 9 63 হয়েছে। 4 9 36 6 হাতে থেকে 3, 4 4 16, 17 18 19, এইটা। তাহলে 196 কুমার পেয়েছে, 196। এরপর কি? এরপর শিলার বার করবো। তাহলে দেখো শিলা, SHEEL শিলা। তো শিলা বললে কি, শিলার রেশিওটার মানটা আগে 3টা ওপরে আর 4 + 3 নিচে, এটা মুছে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে 3/7 গণিত 343। আচ্ছা, এখানে গুণটা লিখতে হতো, ভুল হয়ে গেল। 343 লিখে দেবে, হ্যাঁ। বেশ, কাটাকাটি করলে বলে এটা কত আসবে? তোমার 49ই আসবে। মাল্টিপ্লাই করো, 3 9 27 7 হাত থেকে 2 আর 4 3 12 13 14, 147। তাহলে কুমার পেয়েছে কত? 196 আর শিলা কত পেয়েছে? 147। তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। পারবো করতে? নিশ্চয়ই পারবো। চলো পরেরটাই যাই। এখন দেখো 13 দাগের অঙ্কগুলো আমাকে কীভাবে করতে হবে। তো 13 দাগের অঙ্কগুলো তুমি ধরতে পারো একটু মডার্ন ভার্সন, ঠিক আছে, 12 দাগের অঙ্কগুলো। অর্থাৎ 12-এর যে দাগের অঙ্কগুলো আমরা যেভাবে সলভ করলাম, 13-এর দাগের অঙ্কগুলো সেম প্রসিডিওর, শুধুমাত্র তার একটু মডিফাইড ভার্সন, একটু, ঠিক আছে। তো চলো দেখি কী করে করবো। তাহলে কি বলেছে দেখো, বলেছে এ রোপ লেন্থ ইজ 3 মিটার অ্যান্ড 60 সেন্টিমিটার ইজ কাট ইন্টু 2 পিসেস। তাহলে একটা দড়ি আছে, ঠিক আছে, সেই দড়িটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই দড়িটার লেন্থ কত গো? এই দড়িটার লেন্থ হচ্ছে 3 মিটার 60 সেন্টিমিটার, ঠিক আছে। এই দড়িটা, সেই দড়িটাকে ক ভাগ করে দিয়েছে? সেই দড়িটাকে 2 ভাগ করে দিয়েছে, কেটে দিয়েছে এখান থেকে, এরকম করে ধরো কেটে দিয়েছে। বুঝতে পেরেছে না? পারো নাই? ওকে, নেক্সট কি বলেছে? বলেছে 2 পিসেস সাচ দ্যাট দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য পিস কত? 7:5। তাহলে ধরো এটা 7, এটা 5। তাহলে এটা ধরো একটা কিছু মান পেয়ে গেছে, এটাকে কেটেছে যখন সেন্টিমিটারে বা মিটারে, এটারও কি সেন্টিমিটার মিটারে মান পেয়ে গেছে, দিয়ে তাদের মধ্যে রেশিও করে দিয়েছে, ঠিক আছে। ওখানে যেমন কি 180কে আমরা ভাগ করছিলাম 12 দাগের এই অঙ্কটাকে, 180টাকে কি মানে 180টাকে 2 ভাগে ভাগ করছিল, দিয়ে রেশিও বলে দিচ্ছিলো আমরা, মানে 3:2 রেশিওটা যেটা বলে দিয়েছিল, মানে ভাগ করে ওরা মানটা বলে দিয়েছে। এভাবে একটা বড় পাড়া দড়ি ছিল, দড়িটাকে কেটে দিয়েছে, দিয়ে 2 ভাগ করে দিয়েছে, 2 ভাগে যা মান পেয়েছে তাদেরকে রেশিও বার করে তোমাকে লিখে দিয়েছে, ঠিক আছে। দিয়ে তোমাকে বলেছে এই ভাগটার মান কত, এই ভাগটার মান কত। তাহলে বলো 12-এর দেখেন অঙ্কটার মতনই সেম অঙ্ক না? বেশ, তাহলে এখানে প্রবলেমটা কোথায় দাদা মডিফাইড কেন বললে? কারণ দেখো 3 মিটার 6 সেন্টিমিটার দিয়েছে, এটাকে কনভার্ট করো না সেন্টিমিটারে, বাস গোটাগুটি সংখ্যা পেয়ে গেলে, হ্যাঁ কি না? বাস এই কনভার্টটুকুই এক্সট্রা, আর কিছু না। আর দিয়ে বলেছে লার্জার পিসিসের মান কত, তো চলো সেটা তো বার করে নেবো আমরা। 7 যেটা থাকবে সেটা তো লার্জার পিসিস, হ্যাঁ কি না? তো চলো করি। দেখো তাহলে প্রথমে 3 মিটার 6 সেন্টিমিটারটাকে আমরা কনভার্ট করবো কিসে? না 3-এর সাথে নিশ্চয়ই 100, এখন আর আমি কনভার্ট বলছি না, আগের অঙ্কগুলোতে বলে দিয়েছি। প্লাস কত? 60 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে এটা? 300 + 60 সেন্টিমিটার। তাহলে হচ্ছে তোমার 360 সেন্টিমিটার। তাহলে টোটাল রোপটা, এই যেমন রোপটা ছিল সেই রোপটা
সেন্টিমিটারে কত 360 সেন্টিমিটার। ওকে, বেশ, তাহলে এটা কনভার্ট তো হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন কি দুভাগ, তোমরা এইভাবে মুছে দেবে না বা কেটে দেবে না, তোমরা পড়বে অঙ্কগুলো। বেশ, দ্য লেন্থ অফ দ্য পিসেস কত বলেছে 7:5, তাই না? ফাইন দ্য লেন্থ অফ দ্য লার্জার পিসেস, তাহলে লার্জার পিসেসটার তোমার লেন্থ বার করতে হবে। তাহলে আমরা দুটো পিসেসেরই বার করে চলো। তাহলে ফার্স্ট পিসের মান কত, ফার্স্টের টার্মটা বসাবো 7/7 + 5, হ্যাঁ কি না, 7/7 + 5 ফার্স্ট লেন্থটা বার করতে চাইছি, যে প্রথম পার্টটার এই কাটা পার্টটার মানে এইটার মান কত, এইটুকু লেন্থটার মান কত, বোঝা গেল? কত দড়ি আছে আমাদের 360 সেন্টিমিটার দড়ি আছে। বেশ, তাহলে 7 কত 7 8 9 10 11 12 360, এর নিচে কিছু না মানে 1 আছে, সেন্টিমিটার ইউনিটটা লিখো, 12 3 × 36, 30, 3 × 7 21, 210 সেন্টিমিটার। ওকে, সেকেন্ড পিসটা দেখো কত, সেকেন্ড পিসটার মান কত হবে বলো, সেকেন্ড পিসটা কত ভ্যালু আছে 5, তাহলে 5/12, 7 + 5 করলে 12 হচ্ছে, আর ইন্টু 360 কেটে দাও, কত 30, 5 3 15, 150 সেন্টিমিটার। তাহলে বলো কোন সেন্টিমিটারটা বড়, এইটা, তাহলে এইটাই হচ্ছে আমার কি লার্জার পিসেসের মান, আর এটা হচ্ছে শর্টার পিসেসের মান, ঠিক আছে? তো ওরা জানতে চাইছে লার্জার পিসেসটা ভ্যালু কত, তাহলে 210 সেন্টিমিটার আমরা লিখে দেবো ফাইনাল উত্তর। বা ওরা কি উত্তরটা কিসে দিয়েছিল 3 মিটার আর সেন্টিমিটারে কনভার্ট করে, তাহলে তুমি চাইলে কি উত্তরটাকে সেন্টিমিটারেও রাখতে পারো অথবা সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে লিখতে পারো। তাহলে বুঝতেই পারছো 210 আছে, ভাজিতে হবে, সেন্টিমিটার থেকে মিটার যাচ্ছে মানে ওপর দিকে, তাহলে সেন্টিমিটারের জন্য 1 পেলে, আর 2 ঘর ওপরে মিটার যেতে গেলে তাহলে 100 দিয়ে ভাগ, এত মিটার, তাহলে কত হলো না 2.10 মিটার, বা পয়েন্ট বসিয়ে দিলাম, ঠিক আছে, জানি তো কী করে পয়েন্ট বসাতে হয়, দেখে নাও 210/100, এই ভাগগুলো করেছিলাম ফ্র্যাকশন নিয়মে করতে। এবার কি উপরের সংখ্যাটা লিখবো 210, নিচে কটা জিরো আছে একশোর পেছনে, দুটো জিরো, তাহলে পেছন দিক থেকে 2 ঘর পর দশমিক, 0 1 2 ঘর দশমিক, 2.10 মিটার। তাহলে 2টা কত, দশমিকের আগের সংখ্যাটা কত 2 মিটার, আর 10-এর পরে দশমিকের পরের এই 10 মানে 1 আর 0 সেটা হচ্ছে সেন্টিমিটার। হয়ে গেল, নিশ্চয়ই জানি এটা, ঠিক আছে। চলো 13 দাগে বি এর নাম্বার অঙ্কটা করি। এখন 13 দাগে বি নাম্বার অঙ্কটা আগের অঙ্কটার মতনই সেম যেরকম করে এলাম, 13 দাগের এই অঙ্কটা বা 12 দাগের অঙ্কগুলো। এখানে কী ছিল, আগেরটা কী ছিল, একটা দড়িকে দুভাগ করেছিলাম। 12 দাগের অঙ্কগুলো কী ছিল, 180 সংখ্যাটাকে দুভাগ করেছিলাম, বা 343 যে নাম্বারটা দিয়েছিল তাকে দুভাগ করেছিলাম। এখানে কী বলেছে, একটা চালের বস্তা আছে 80 কেজি, ঠিক আছে, 80 কেজি চালের বস্তা আছে, তাকে দুভাগ করেছি, মানে কিছু চাল বার করে একটা ব্যাগে রেখেছি আর কিছু চাল বার করে আরেকটা ব্যাগে রেখেছি। তাহলে সেই দুটো চালের যে দুটো রাখলাম সেই দুটো চালের ব্যাগের ওয়েটের রেশিও তোমাকে বলে দিয়েছে। এখন বলতে হবে যে কোন বস্তায় কত কেজি চাল আছে। চলো দেখি কী করে করবো। তাহলে 80 কেজি of rice packed into 2 bags in the ratio 9:7, find the weight of the rice in the lighter bag। তাহলে যে ব্যাগটা বেশি হালকা তার ওয়েটটা বার করতে হবে। আমরা দুটোরই বার করবো, তারপর ক্যালকুলেশন দেখবো চারটা কম হচ্ছে তার মানটা লিখে দেবো, ঠিক আছে। চল দেখ, তাহলে ফার্স্ট ব্যাগের ওয়েট কত বলো না, উপরে 9 আছে 9, আর নিচে টোটালটা 9 + 7, তাদের রেশিওর মানটা 80 কেজি থেকে নিয়েছি এই ফ্র্যাকশানটাকে, তাহলে 80। টোটালের মধ্যে কত, টোটালের মধ্যে ফার্স্ট ব্যাগে কত ইন্টু তোমার যত কেজি থেকে নিয়েছি সেই কেজিটা, 80 কেজি ব্যাগ ইন্টু 80, ঠিক আছে। বেশ, তাহলে 9 সাথে যোগ করলে কত হয়েছে বলো 16 ইন্টু 80, 80 নিচে কিছু না মানে 1 আছে, কাটাকাটি করো, 500 লং 80, 5 5 9 45, তাহলে 45 কেজি। ওকে, বেশ। এখন তোমাদের কারোর মনে হতে পারে দাদা কেজিগুলো কোথা থেকে আসছে, ইউনিটটা হঠাৎ করে লিখে দিয়েছো তো ভট করে, আরে এখানে 80 কেজি ছিল না, ইউনিট সমেত বসাই দিব, তো ইউনিট তো কাটে নাই, কেটেছে ইউনিট কোথাও কোনো স্টেপে, সে কেজিটাই আছে গো, ঠিক আছে। বেশ, সেকেন্ড ব্যাগে বলো, সেকেন্ড ব্যাগে কত 7 বাই কত 16, কারণ 9 + 7 করলে সেই 16 পাবো, 80/1 কেজি লিখে দিলাম, 80 কেজি যেহেতু এই যে 80 কেজি লিখেছি পুরো ইউনিট সমেত লিখলাম, 500 লং 80, 5 7 35, তাহলে 35 কেজি। বলো কোনটা বেশি হালকা, দ্বিতীয় ব্যাগটা না,
তাহলে লিখে দেবে সেকেন্ড ব্যাগ ইজ কি লাইটার, দ্য ওয়েট ইজ কত 35 কেজি। হয়ে গেল। চলো পরেরটা করি। দেখো এখন কি আমাকে 14-এর দাগে কি বলেছে, বলেছে ভেরিফাই দ্য 4 নাম্বারস আর ইন প্রপোর্শন। প্রপোর্শন শুরু হয়ে গেল, ঠিক আছে। তো প্রপোর্শনে আছে কি না আমাকে চেক করতে বলেছে। এখন প্রপোর্শন মানে কি না, আমি তোমাদেরকে বলেছিলাম ধরো এ বি সি ডি এই 4টে নাম্বার কি প্রপোর্শন আছে, তার মানে কেমন করে লিখবো, এ ইস টু বি, সি ইস টু ডি, ঠিক আছে। আর এই দুটো রেশিওর মাঝে এটা রেশিও এটা রেশিও, সেই দুটো রেশিওর মাঝে এরকম ডবল ইস টু, ঠিক। বেশ, এটাও বলেছিলাম যে এই রেশিওটা মানে কি এ বাই বি, ঠিক আছে। এইটার মানে কি সমান, আর এটার মানে কি সি বাই ডি। একটা ইস টু মানে কি বাই ফর্ম, দুটো ইস টু মানে ইকুয়াল ফর্ম, ঠিক আছে। তো এইভাবে আমরা আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে পয়েন্টটা ডিসকাস করেছি, ঠিক আছে। আরেকবার বলে দিলাম। তাহলে বলো এরা যদি প্রপোর্শনে থাকে, তাহলে এদেরকেও আমরা কি ওরকম ইস টু ফর্মে লিখতে পারি। তাহলে 6:15 তুমি লিখবে ডাবল ইস টু 12:30, এরকমভাবে থাকতে হবে তাদেরকে প্রপোর্শনে। এবার এটাকে ভেরিফাই করতে হবে যে তুমি যেটা এদেরকে বললে এটা প্রপোর্শনে আছে কি না বলো। তাহলে তুমি কী করে করবে, তুমি কী করবে ফার্স্টে 6/15 করলে, ইকুয়াল চিহ্ন দিলে 12/30 করলে, ঠিক। এবার এরকম থাকলে বলো নেক্সট স্টেপ কী করতে হয়, কোনাকুনি। তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 60-র সাথে 30 গুণ, ওইদিকে 15-এর সাথে 12 গুণ, হ্যাঁ কি না। কারোর নিচে নামাতে হবে না, কারোর মান বার করছো না, খালি গুণ করে দেখো ইকুয়ালশনের এই সাইডে যা মান পাচ্ছ এদিকে তাই মান পাচ্ছ কিনা। তাহলে অর 3×4 = 180, আর এটা কত 5 × 60 শূন্য, হাতে থেকে 6, 12 × 12, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ 180। দেখো দুদিকে কি 180 পাচ্ছি, তাহলে এরা প্রপোর্শন আছে, দে আর ইন প্রপোর্শন, বোঝা গেল। তাহলে এইভাবে যদি তুমি দুদিকে ইকুয়াল চিহ্ন পেয়ে যাও, ইকুয়াল মান পেয়ে যাও, তাহলে বলে দেবে তারা প্রপোর্শন আছে, ঠিক আছে। কোনো সংখ্যাকে তার জায়গা থেকে চেঞ্জ করবে না কিন্তু, যারা যে মানে ওরা যেগুলো পরপর লিখে দিয়েছে তাদেরকেই লিখবে পরপর, ঠিক আছে। চলো দ্বিতীয়টা করি। বলেছে যে এরা যদি প্রপোর্শনে থাকে তাহলে কত হবে 5:15, ডাবল ইস টু 20:50, তাই তো এরকম হবে প্রপোর্শনে থাকলে। তাহলে তুমি কী করবে 5/15, এই ডবল ইস টু মানে সমান চিহ্ন 20/50, ঠিক আছে। কোনাকুনি গুণ, এবার 5 গুণিত 50 চলে যাবে, 5-এর সাথে গুণ হতে 50, 15 চলে যাবে, 20-এর সাথে গুণ হতে 20, গুণ করলে বলো 5×5 = 25, 250, আর এটা গুণ করলে কত 15 × 30, 300, ঠিক আছে। তাহলে দেখো সমান হলো কি, সমান হলো না, 250 আর 300 আসছে। তাহলে এরা কি দে আর নট ইন প্রপোর্শন, দে আর নট ইন প্রপোর্শন, তাহলে এটা হবে না, ঠিক আছে। প্রপোর্শনে নয় লিখে দিলে, চেক করে এইভাবে পারবে না, অবশ্যই পারবে। চলো 15 দাগে আমরা দেখি। এখন আমাদের 15 দাগে যে প্রবলেমটা করতে দিয়েছে সেটা দেখো, বলেছে ইন প্রপোর্শন থিওরি অফ দ্য টার্মস আর গিভেন, ফাইন্ড দ্য রিমেনিং টার্ম ইন ইচ কেস। তাহলে আমরা জানি কি প্রপোর্শনে কটা টার্ম থাকে, 4টে টার্ম থাকে, এ ইস টু বি, ডাবল ইস টু, সি ইস টু ডি। তাহলে এ একটা টার্ম, বি একটা টার্ম, সি একটা টার্ম, ডি একটা টার্ম, কটা টার্ম 4খানা টার্ম। 4টে টার্মের মধ্যে ওরা কী করেছে একটা টার্মকে মিস করে দিয়েছে, 3খানা টার্ম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে একটা টার্মের মান বার করো। আরে ভাই আমাদের একটা ইকুয়েশনের কাজ কি, একটা ইকুয়েশন কী বলেছে, যতগুলো আননোন টার্ম থাকবে আমাকে একটার বাদে বাকি সবার মান বলে দেয়, আমি কি ওই 4র্থ নাম্বার টার্মটার মান বলে দেবো, হ্যাঁ কি না বলো। অবশ্যই তাই, দেখো কী করে করবো। তাহলে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম দিয়ে দিয়েছে প্রথম নম্বর অঙ্কটায়, তাহলে মিসিং কোনটা করেছে 4th নাম্বার টার্মটা, দেখো 4th নাম্বার টার্মটাকে মিস করে দিয়েছে। রেসপেক্টিভলি কথাটা লেখা আছে মানে মনে রাখবে যে ফার্স্ট টার্মের মান প্রথমটাই, সেকেন্ড টার্মের মান দ্বিতীয়টাই, থার্ড টার্মের মান তৃতীয়টাই, পর রেসপেক্টিভলি মানে, ঠিক আছে। কখনোই চেঞ্জ করবে না যে ফার্স্ট টার্মকে 40 নিলে, সেকেন্ড টার্মকে 12 নিলে, থার্ড টার্মকে 30 নিলে, এরকম করে করবে না, ভুল হয়ে যাবে, অঙ্ক মিলবে না, ঠিক আছে। ফার্স্ট টার্ম প্রথমে লেখা আছে তো সংখ্যাতে যে প্রথমে লেখা আছে সে প্রথম, রেসপেক্টিভলি কথাটা লেখা থাকলে, বোঝা গেল। বেশ, তাহলে আমরা কি জানি রেশিওর কী সূত্র, মানে প্রপোর্শনের কী সূত্র, ফার্স্ট টার্ম ইস টু সেকেন্ড টার্ম, ডবল ইস টু থার্ড টার্ম ইস টু ফোর্থ টার্ম। প্রথমে এই সূত্রটা লিখে নেবে, রেশিওর সূত্র এটা।
বেশ, পরের লাইনটা কী করে করবো না দাদা, ফার্স্ট টার্ম ইস টু দেওয়া আছে, তাহলে বাই ফর্ম, সেকেন্ড টার্ম ডবল ইস টু দেওয়া আছে সমান থার্ড টার্ম বাই ফোর্থ টার্ম। ওকে, বলো ফার্স্ট টার্মের মান কত 12 বসিয়ে দাও, সেকেন্ড টার্মের মান কত 14 বসিয়ে দাও, থার্ড টার্মের মান দিয়েছে, থার্ড টার্মের মান 30 বসিয়ে দাও, ফোর্থ টার্মটাই দেয়নি, ফোর্থ টার্মটা বার করতে হবে। তাহলে তো আমরা জানি এটা একটা ইকুয়েশনের কাজ কি, ইকুয়েশন বলেছে ফোর্থ টার্মটাকে তুই ইকুয়েশনের একটা সাইডে ইকা কর, বাকি আমার উপরে ছেড়ে দে। তাহলে আমরা জানি এই স্টেপটা থেকে কী করে আমাদের ক্যালকুলেশন করতে হয় না, ফোর্থ টার্ম চলে যাবে 12 সাথে গুণ হতে, 14 চলে যাবে 13-এর সাথে গুণ হতে, তাহলে 12 গুণিত ফোর্থ টার্ম, 14 চলে গেল 30 সাথে গুণ হতে, ঠিক কোনাকুনি গুণ। বেশ, তাহলে ফোর্থ টার্মের মান বার করতে হবে, তাহলে ফোর্থ টার্মের সাথে কি 12 গুণ হয়ে লেগে আছে, মাল্টিপ্লাই, ওইদিকে গেলে কি ডিভাইড হয়ে যাবে, তাহলে 14 গুণিত 30/12, ঠিক আছে। ওটা কাটাকাটি করো, 2 6 12, 2 7 14, ঠিক আছে, আর 3 7 21, 210, বুঝতে পারলে। আর তারাও কাটাকাটি হবে তো, তাহলে 4 6 5 6 30, 5, তাহলে 5 7 35, তাহলে ফোর্থ টার্মের মান কত 35, বুঝতে পেরেছ। বেশ, সেকেন্ড নাম্বার অঙ্কটা দেখো কী বলেছে, বলেছে দ্য ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম দিয়ে দিয়েছে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ফোর্থ টার্ম, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড ডবল ইজ টু থার্ড ইজ টু ফোর্থ, তাহলে ফার্স্ট টার্ম বাই কত সেকেন্ড টার্ম ডবল ইজ টু থার্ড টার্ম বাই ফোর্থ টার্ম, হ্যাঁ কি না। ফার্স্ট টার্মের মান কত বলেছে বলো, ফার্স্ট টার্মের মান বলেছে 16, সেকেন্ড টার্মের মান কত বলেছে, সেকেন্ড টার্মের মান বলেছে 24, বসিয়ে দাও। থার্ড টার্মের মান কত বলেছে বলো, থার্ড টার্মের মানটা দাদা বার করতে হবে, ফোর্থ টার্মের মান কত বলেছে 36, বেশ কোনাকুনি গুণ করো, 16 গুণিত 36, 24 গুণিত থার্ড টার্ম, ঠিক আছে। থার্ড টার্মকে ইকা করো, তাহলে থার্ড টার্ম ইকা হয়ে গেল, 24টাকে এদিকে নিয়ে চলে গেলো, তাহলে 16 গুণিত 36/24, ঠিক আছে। থার্ড টার্ম ওইদিকে ইকা হয়ে গেলো, তারপর কাটো, 2 8 16, 2 12 24, 12 12, 3 12 36, 3 8 24, তাহলে থার্ড টার্মের মান কত 24, ঠিক আছে। এভাবে ক্যালকুলেট করতে হবে, বাকি দুটো অঙ্ক রইলো 15 থেকে, সেই দুটো তোমরা করো, ঠিক আছে। চলো ভাই।